নমস্কার বন্ধুরা। আহ, যারা এই মুহূর্তে আমাদের পেজে রয়েছেন এবং যারা এই মুহূর্তে দেখছেন না লাইভটা, যারা পরবর্তীকালে রেকর্ডিং দেখবেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভ বিজয়, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনাদের পুজো ভালো কেটেছে। ভালো বলবো না, হয়তো সবারই মোটামুটি কেটেছে, কারণ আমরা একটা আহ, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনটাকে তো খোলা রাখতে হবে, কারণ আমরা ঘরে বন্দি, কিন্তু মনটাকে আমাদের খোলা রাখতে হবে। তাই মনের চিন্তা চলুক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমাদের আজকের আমাদের আজকের বিষয়বস্তু হলো একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এবং শিরোনাম আপনারা সকলেই জানেন। সেটা হচ্ছে টাইম ট্রাভেল। এটা কি নিছকই কল্পনা, নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি বা সত্যতা আছে? সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা সাথে থাকুন। আপনাদের জানাই যে আমাদের সাথে রয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাউন্সিল অফ সায়েন্সের শ্রী সৌমিত্র সেনগুপ্ত মহাশয় আমাদের সাথে। আমরা ওনাকে আমাদের প্রোগ্রামে ডেকে নেব। সৌমিত্র বাবু, নমস্কার। প্রথমে আপনাকে শুভ বিজয় জানাচ্ছি আমার তরফ। হ্যাঁ, আচ্ছা সৌমিত্র বাবু, প্রথমে আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করবো স্যার, যে আমরা যেটা টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ বলতে আমরা যেটা বুঝি, সেটা তো আমরা সবসময় করছি। এই মুহূর্তে আমরা সময়ের মধ্যে থেকে যাত্রা করছি, মানে আমরা টাইমের মধ্যে থেকে যাত্রা করছি, তো এটাও তো এক ধরনের টাইম ট্রাভেল। কিন্তু মানুষের মধ্যে মনে টাইম ট্রাভেল নিয়ে যে ধারণাটা আছে, যে সময়কে নিজের মতন করে কন্ট্রোল করা, যে আমার ইচ্ছা মতন আমি ভবিষ্যতে যাব বা অতীতে যাব, সেটা মানুষের মনে একটা ফ্যান্টাসি বহুকাল ধরে রয়েছে, এবং সেইভাবে আমাদের অনেক গল্প, উপন্যাস, সাহিত্য এবং সিনেমা সেইভাবেই তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞানের চোখে টাইম ট্রাভেল বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? বিজ্ঞান কি সেইভাবেই দেখে টাইম ট্রাভেলকে, নাকি বিজ্ঞানের চোখে সংজ্ঞাটা আলাদা? বিজ্ঞানের চোখে টাইম ট্রাভেল সংজ্ঞাটা আলাদা, মানে অনেকটা এরকমই, কিন্তু বিজ্ঞানে এই কথাগুলোকে আরো অনেক বেশি মানে সঠিকভাবে, নির্ভুলভাবে বলতে হয়। মানে বিজ্ঞানে খুব লুজ ভাবে কথা বলাটা যায় না, এটা বিজ্ঞানের একটা দিক। তাই বিজ্ঞানের টাইম ট্রাভেল বলতে গেলে প্রথমত, মানে আমি এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমি বলি যে দুটো শব্দের মানে খুব পরিষ্কার বুঝতে হবে। একটা হচ্ছে টাইম কি, একটা হচ্ছে ট্রাভেল কি। এখন টাইম কি আমার মতে বা চিরকালীন সব সায়েন্টিস্টদের মতে এটা সায়েন্সের সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন। এই কারণেই ডিফিকাল্ট কোয়েশ্চেন যে দেখো, আমরা চারপাশে একটা বস্তু জগৎ দেখি আমাদের পাশে, যে বস্তু জগতে আমাদের এত রকমের জিনিস আছে, এত রকমের বস্তু আছে, এত রকম সারা ইউনিভার্সটা আছে, এবং সেই ইউনিভার্সটা একটা স্পেসের মধ্যে আমরা দেখতে পাই, এবং স্পেসটা আমাদের চোখে অন্তত 3 ডাইমেনশনাল, একটা ত্রিমাত্রিক স্পেসের মতো লাগে, যার একটা লেন্থ, ব্রেডথ এবং হাইট আছে, এবং তার মধ্যে আমাদের ইউনিভার্সটা যেন রাখা আছে, এবং সেই ইউনিভার্সটা কে আমরা দেখতেও পাই। এখন এই যে আমাদের ভিজুয়াল, এই ভিজুয়ালের মধ্যে হঠাৎ সময় বলে একটা অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এসেছিল। এই কনসেপ্টে এসেছিল কিভাবে বা কেন, সেটা আমি একটু বোঝাই। আমরা জানি যে বিশ্বব্রহ্মাণ্ডের যদি আমি একটা তার যে বস্তু জগৎ বা যে ইউনিভার্স, তাকে আমরা বুঝতে চাই, তখন এই বোঝার ব্যাপারে সর্বপ্রথম যিনি সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, তিনি মানে অনেকে অনেক কিছু বলতেন, কিন্তু যিনি প্রথম ব্যাপারটাকে ঠিক মতো বুঝিয়ে বললেন, স্যার আইজাক নিউটন। ওনার মতে এটা ছিল যে এই ইউনিভার্সটা সত্যিই একটা 3 ডিমেনশনাল স্পেসের মধ্যে রয়েছে, এবং এই 3 ডিমেনশনাল স্পেসের মধ্যে সময় বা টাইম বলে একটা অ্যাবসলিউট কোয়ান্টিটি আছে, যেটা নিজের মতো করে যেন ভবিষ্যতের দিকে চলে, এবং তার নিরিখে আমরা যে কোনো কিছুকে
ভাবি যে কোনো, আমি এখন এখানে আছি, এরপরে ওখানে থাকবো, অর্থাৎ নিউটন বলেছিলেন যে এই টাইমটা যেন ইউনিভার্সের স্পেসটার মতোই, টাইমটা একটা তার পার্ট, এই টাইমটা তার গতিতে তার মতো করে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে, যেটার উপরে আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই, কিচ্ছু নেই। আমরা শুধু ঠিক যেরকম স্পেসের বিভিন্ন জায়গায় একটা জিনিসকে দেখি, টাইমের ক্ষেত্রে এই যে টাইমটা এটা সবার সমান, অর্থাৎ নিউটনের যেটা ধারণা ছিল যে একটা বস্তু, দুটো বস্তু স্পেসের দুটো ডিফারেন্ট পয়েন্টে থাকতে পারে, কিন্তু সময়টাকে আমরা যদি ভাবি সেটা যেন একটা নির্ধারিত সময়, সব জিনিসগুলো সব জায়গায় আছে। আমি একটা ছোট্ট ছবিকে একটু বোঝাই ব্যাপারটা, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হতে পারে। সেটা হচ্ছে যে আমি একটা খুব সহজ জিনিস বলি, যে ধরো যাক আমার স্পেসে একটাই ডিরেকশন আছে, অর্থাৎ আমি ধরে নিলাম 3 ডিমেনশন হয়, সেটা আমি সুবিধার জন্য ধরছি যে সবকিছু একটা লাইনের উপর দিয়ে মুভ করে, একটাই ডিরেকশন, এবং সেই ডিরেকশনটাকে আমি বলছি এক্স, আর সময় আছে টি। এবার নিউটনের ধারণা ছিল যে সবাই এইটা একটু আমি দেখতে বলছি সবাইকে, এটা দেখা যাচ্ছে কি দেবপ্রিয়? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, এই ডিরেকশনটা হচ্ছে আবার এক্স, এই এক্স এর যে কোনো জায়গায় কিছু না কিছু বসে থাকতে পারে, একজন এখানে বসতে পারে, এখন একজন এখানে বসতে পারে, এখন বসতে পারে। সেই টাইমটা আমি যদি ধরে নিই এই মুহূর্তটাতে এই এক্স অক্ষ বরাবর একজন, একটা বল ধরা যাক এখানে বসে আছে, একটা টেবিল এখানে আছে, কিছু একটা আছে, সব এক্স এর বিভিন্ন জায়গায় বসে আছে এই টাইমে। এবার নেক্সট মুহূর্তটা কি হলো, নেক্সট মুহূর্তটা সময়টা একটু কেটে গিয়ে এখানে হলো, এটাতে যেটা হতে পারে এই বলটা একটা অন্য কোথাও চলে যেতে পারে এক্স এর, সেটা ধরা যাক এখানে চলে এসছে, টেবিলটা হয়তো কিছু মুভ করেনি, সেটা একই এক্স এ আছে, এই এক্স দূরত্বটা কিন্তু একই আছে টেবিলটা, অর্থাৎ বলটা, হ্যাঁ আপনি স্ক্রিনটা একটু নামিয়ে নেবেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, একটু নামিয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল ধরা যাক এখান থেকে এখানে চলে এসছে, কেন এসছে, সময়টা এখান থেকে এখানে কেটেছে, বলটা স্পেসের এখান থেকে এখানে এসছে, তাহলে আমার বলটা গড়িয়ে গড়িয়ে আমার লাইন বরাবর এখানে এসছে, কিন্তু সময়টা ততক্ষণে এতটা কেটে গেছে। তাহলে এই যে সময়টা, এই যে সময়টা, এই সময়টাতে বলটা ছিল এখানে, টেবিলটা ছিল এখানে, এই সময়টাতে সেই বলটা হচ্ছে এইখানে, টেবিলটা হচ্ছে এইখানে। এর পরের সময় ধরা যাক বলটা আরো গড়িয়ে এখানে চলে এসছে, টেবিলটা হয়তো কিছু যায়নি, টেবিলটা একই জায়গায় আছে, টেবিলটা একই জায়গায় আছে, বলটা এখানে চলে এসছে, তখন এই সময়টা হচ্ছে এখানে। অর্থাৎ সময় জিনিসটা যেন এরকম ধাপে ধাপে, একটু ভালো করে দেখো, এটা হচ্ছে একটা সময়, এইটা, এর পরেরটা হচ্ছে এইটা, এরপরে সময় যেন আস্তে আস্তে এরকম করে উঠে যাচ্ছে, আর যে কোনো একটা মুহূর্তে এই এক্স অক্ষ বরাবর এক একটা জিনিস কি কোথাও আছে, কোথাও না কোথাও। তাহলে আমি বলতে পারি যে যেন যদি বলটা যেন এরকম করে এরকম হয়, এরকম হয়, এরকম এখানে এলো, টেবিলটা কিন্তু একই জায়গায় থেকে গেছে। এগুলোকে আমরা বলি ওয়ার্ল্ড লাইন, অর্থাৎ একজনের, সে, এটা আমি একটা ডিরেকশনেই বোঝাচ্ছি, এটা 2-3 ডিমেনশনাল ছবি আঁকা শক্ত হয়ে যায়। এবার এই বলটার নিজের যে জীবন, সেই জীবনটা যেন সময় যক্ষ ধরে এরকম করে চলেছে, কারণ স্পেসটা পাল্টে যাচ্ছে, সময় নিজে চলছে, এবং সেই সময়টা সবার জন্য একটাই। এই মুহূর্তটাতে এরা এরা কেউ এক একজন এক এক জায়গায় আছে, এই মুহূর্তটা সে এক এক জায়গায় আছে, সময় যেন একটা ধাপে 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 এরকম ভাবে এগিয়ে চলেছে। অর্থাৎ নিউটনের সময় হচ্ছে এই বরাবর এগিয়ে চলে, এটা হচ্ছে অতীত, পাস্ট, এটা যদি আবার বর্তমান হয় এটা হচ্ছে ফিউচারে চলে যাচ্ছে, এটা আমার পাস্ট। আর জিনিসগুলো একটা যে কোনো ইনস্ট্যান্টে, যে কোনো একটা সময়ের মুহূর্তে এই এক্স অ্যাক্সিস বরাবর বিভিন্ন জায়গায় রয়েছে। এইটাকে আমরা বলি আমাদের স্পেস এবং টাইম নিউটনের। এটা ক্লিয়ার তো? এই ব্যাপারটা ক্লিয়ার? আমি যে সময়টা নিউটনের ফিজিক্স অনুযায়ী সময়টা ইউনিভার্সাল, মানে প্রতিটা অবজেক্টের জন্য সময়টা ইউনিভার্সালি ফ্লো করে।
এটার জন্য কোনো কিছু আলাদা নেই, ওই একটাই সময়। সেখানে একটা জিনিস একটু বুঝে নেওয়া ভালো, যে এই অ্যাজাম্পশনটা কাজ করবে ঠিক মতো যদি আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ধরে নিই। সেটা হচ্ছে যে ধরা যাক আমি যে বললাম এই বলটা এখানে আছে, একটু দেখাই আবার, এই বলটা এখানে আছে, একটা টেবিল এখানে আছে, হ্যাঁ, একটা জিনিস এখানে আছে একটা পার্টিকুলার মুহূর্তে। এবার ধরা যাক আমি জিজ্ঞেস করলাম এটা দেখছে কে, কে দেখছে? ধরা যাক আমি বললাম এখানে বসে একটা লোক দেখছে, এখানে বসে একটা লোক, এখানে বসে একটা লোক এই পুরোটা দেখছে এই ঘটনাটা। এখানে একটা বল, এখানে একটা টেবিল, বলটা এখান থেকে, বলটা এখান থেকে এদিকে চলে গেল, এদিকে এদিকে চলে গেল, একটু উপরে উঠলো এরকম করে, বলটা এরকম করে উপরে উঠলো, বলটা উপরে উঠলো, টেবিলটা কোথাও গেল না, টেবিলটা একই জায়গায় দাঁড়িয়ে রইল। বলটা এই যে এখান থেকে উপরে উঠলো, বলটা আসলে উপরে উঠেনি, বলটা কিন্তু এই লাইন বরাবরই গেছে, কিন্তু সময়টা কেটে গেছে বলে আমার এই অক্ষে মনে হচ্ছে সময়টা কেটে গেছে এতটা উপরের দিকে, আর বলটা সরে এসছে এতটা এদিকে। তাই বলটা এখানে ছিল এই এক্সে এই টাইমে, এটা চলে গেছে এই এক্স এই টাইমে, টেবিলটা এই এক্স এই টাইমে ছিল, টেবিলটা এই এক্সে পাল্টায়নি, এক্সটা পাল্টায়নি, শুধু টাইমটা পাল্টে বড় হয়ে গেছে। এই লোকটা দাঁড়িয়ে এটা দেখছে, আমি এটা বলছি, এটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস ধরে নিচ্ছি, যে বলটা থেকে এই ইনফরমেশনটা লোকটার কাছে যে আসছে আর এই টেবিলটা থেকে আসছে, সেটা মুহূর্তের মধ্যে আসছে। তার কারণ হচ্ছে এই বলটা থেকে, বলটা যে এখানে আছে এই ইনফরমেশনটা জানলো কি করে? ধরা যাক আমি বললাম যেখান থেকে একটা আলো লোকটার চোখে এখানে এসছে, আর বলটা যখন এরকম যাচ্ছে প্রতি মুহূর্তে এই সময়টা তো কেটে যাচ্ছে, প্রতি মুহূর্তে বলটা এখানে যখন, তখন আলোটা চোখে আসছে। এই ইনফরমেশনটা ওর কাছে যদি মুহূর্তের মধ্যে চলে আসে, তাহলে আমি বলতে পারি বলটা যখন এখানে ছিল তখনই ও এখানে দেখেছে। এটা হবে না যদি এই ইনফরমেশনটা আসতে সময় লাগে, তাহলে বলটা যখন এখানে ছিল তখন কিন্তু ওটাকে দেখেনি, রাখতে হবে, তখন কিন্তু ওটা দেখেনি। কিন্তু নিউটন ধরে নিয়েছিলেন যে বলটা যখন এখানে আছে ও দেখছে, তখন বলটা সত্যি এখানে আছে এবং মুহূর্তের মধ্যে কোনো সময় ছাড়াই এটা এখানে চলে এসছে। বলটা যখন এখানে এই জায়গায় চলে গেছে, তখনও সেই মুহূর্তটাতে, সেই এখানে টাইম যদি টি হয়, সেই টাইমেই মুহূর্তের মধ্যে ওখানে দেখেছে। বলটা যখন এখানে গেছে, যখন টাইমটা বেরিয়ে গিয়ে এখানে হয়েছে, তখন মুহূর্তের মধ্যে ওটা ওর কাছে চলে এসেছে। অর্থাৎ উনি দুটো জিনিস বললেন, টাইমটা ইউনিভার্সাল, একটাই একটাই একটা করে টাইমের আমি সময় ধরে নিচ্ছি, সেই সময় একজন এক জায়গায় আছে, আরেকটা সময় গিয়ে সেটা আরেকজন আরেক জায়গায় আছে, আরো আরো উপরে যদি চলে যায় তখন অনেক রকম আরেক আছে। কিন্তু একটা ইউনিভার্সাল টাইম আছে যেটা দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে বলি, এবং সেই সময়ের বিবর্তনের সঙ্গে আমরা সবকিছু কিভাবে বিবর্তন হচ্ছে মাপি, এবং আমি যে দেখি ওটা, ওটা সেই মুহূর্তে দেখি, ইনফরমেশনটা আমার কাছে সঙ্গে সঙ্গে আসছে। এইটা ছিল নিউটনের সময় সম্বন্ধে ধারণা। আর স্পেসটা ছিল একটা 3 ডিমেনশনাল স্পেস, এখানে সবাই বসে আছে। আচ্ছা, এখন এইখানে তাহলে সময়, যেটা তুমি বললে নিজের মতো করে ট্রাভেল করে চলেছে, এটা তো সত্যি, সময়ের সঙ্গে আমরা চলেছি, কিন্তু এই সময়টার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। এই সময়টা যদি আমি তার একককে 1 সেকেন্ড বলি, তাহলে 1 সেকেন্ড সবার জন্যই 1 সেকেন্ড। ওই 1 সেকেন্ড ওটা কারোর জন্য কিছু আলাদা নয়, কোনো কিছুর জন্য না। ওই 1 সেকেন্ড পর পর মানে সময়টা এরকম যে দেখালাম উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে সময়ের এক অক্ষ বরাবর, আর সেই মুহূর্তটাতে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বসে আছে, আর একজন অবজারভার সেই মুহূর্তেই ওটাকে দেখছে প্রত্যেকটা জিনিসকে, অর্থাৎ সব ইনফরমেশন গুলো তার কাছে চলে আসে। ঠিক আছে, এটা হলো নিউটনের সময় এবং স্পেস সম্বন্ধে ধারণা। এখন এই ধারণাটাতে অবশ্যই টাইম ট্রাভেলের কোনো প্রশ্ন নেই, তার কারণ হচ্ছে আমি প্রথমে যেটা বলেছি যে ট্রাভেল আছে অবশ্যই, কিন্তু সেই ট্রাভেলটা সবার জন্য সমান। সেই ট্রাভেলটা কোনো বস্তুর ধর্ম নয়, সেই ট্রাভেলটা হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সেই অ্যাবসলিউট ইউনিভার্সাল টাইম, সে যে নিজের গতিতে চলছে, সেই গতিতেই সবাই যাচ্ছে। এই গতির উপরে কারোর কোনো পরিবর্তন করার কোনো স্কোপ নেই, এবং এটা
কোনো কারণ না ব্যাখ্যা করতে উনি পারেননি, কিন্তু উনি বলেছিলেন যে এটা ফিউচারের দিকে চলেছে। কেন অতীতের দিকে সরানো যাচ্ছে না সেটা খুব ক্লিয়ার নয়, কিন্তু এটা ফিউচারের দিকে চলেছে এবং সেই ফিউচারের দিকে সমানভাবে চলেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে, এবং সেটা সবার কাছে একই রকম। এটা ক্লিয়ার তো যে নিউটনের সময় কি ছিল। হ্যাঁ, সমস্যাটা হলো যে এবার তোমার প্রশ্নটা যেটা, যে টাইম ট্রাভেল কথাটার মানে কি, প্রশ্নটা হচ্ছে টাইম ট্রাভেল বলতে বোঝায়, টাইম ট্রাভেল তো করছেই সবাই, নিউটনের সময়ও সবাই টাইম ট্রাভেল করছে নিউটনের বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। কিন্তু টাইম ট্রাভেল বলতে বিজ্ঞানে আমরা যেটা বোঝাই, এটা হচ্ছে এই টাইমের যে ফ্লোটা, এটা কি এক একজনের জন্য, এক একটা বস্তু, এক একটা অবজারভার, তার জন্য কি আলাদা আলাদা করে দিতে পারি আমি? এটা যদি পারি, তাহলে আমি বলতে পারবো যে ঠিক যেরকম স্পেসে তুমি একটা দূরত্ব যেতে পারো, আরেকজন আরেকটা দূরত্ব যেতে পারে, কিন্তু নিউটনের সময়ও সেটা পারতো, একজন একটু গেল একজন অনেক দূর গেল। কিন্তু টাইমের ব্যাপারে নিউটনের একজন একটু গেল একজন আরেকটু গেল প্রশ্ন নেই। টাইমে একজন যদি 1 সেকেন্ড যায়, অন্য সমস্ত সবকিছু ইউনিভার্সের ওই 1 সেকেন্ড। আমরা যদি এইটাকে আলাদা করতে পারতাম, তাহলে তাকে আমরা বলি টাইম ট্রাভেল। সেটা ভবিষ্যতের দিকে না অতীতের দিকে সেটা বড় কথা না, যে কোনো ভাবে আমি যদি এটাকে আলাদা করতে পারতাম। তাই নিউটনের যে ডেসক্রিপশন আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, তাতে এই অর্থে টাইম ট্রাভেল হয় না। টাইম ট্রাভেল তো অবশ্যই হয়, কিন্তু টাইম ট্রাভেল বলতে আমরা যেটা মিন করি, যে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বস্তু তার নিজের মতো সময়ের প্রবাহ, এটাকে আমরা টাইম ট্রাভেল করি। সেই পার্টটা মানে এটাই বিজ্ঞানের মধ্যে টাইম ট্রাভেল। এটা ভাবে লোকের একটা আগ্রহ ছিল, দুটো কারণে আগ্রহ ছিল। এক হচ্ছে যে আমি যদি দেখি যে আমার চারপাশের এই যে ইউনিভার্সের যে ঘড়িটার কথা নিউটন বলেছেন, আমি সেটাকে টপকে গিয়ে নিজের মতো করে তাড়াতাড়ি ভবিষ্যতে যেতে পারছি, কি অতীতে যেতে পারছি, সেটা তো একটা মজা হবে। এই থেকেই লোকের মধ্যে টাইম ট্রাভেল শব্দটা এসেছিল ওই অর্থে। কিন্তু নিউটনের তত্ত্ব অনুযায়ী তারা বুঝে গেছিল এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, না নেই। তাহলে এই হচ্ছে বিজ্ঞানের টাইম ট্রাভেলের ধারণা। আচ্ছা, এখানে সেটাই আমি বলছিলাম যে এই যে আপনি বললেন যে কনসেপশনটা আসলো মানুষের মনে, যে আমি যদি সময়কে নিজের মতন করে চালনা করতে পারি, আমার সময়টা আমি নিজের মতন করে ফ্লো করবো আরেকজনের সাপেক্ষে, তাহলে আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারবো। এবং সেখান থেকেই আমাদের যে কল্পবিজ্ঞানের, আমি অতীত ভবিষ্যতে যেতে পারবো আরেকজনের সাপেক্ষে, কিন্তু অর্থাৎ আমি বলবো যে তোমার যে ঘড়িটা তার তুলনায় আমি তাড়াতাড়ি যাচ্ছি, বা তার তুলনায় দিকে যাচ্ছি। আমি কোনো একটা জিনিসের তুলনা, এবং সেই কিসের তুলনায়, ওই যে নিউটনের যে একটা সমস্ত একটা ঘড়ি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করছে, সেই ঘড়িটাকে আমি এদিক ওদিক করে আমার মতো করে যেতে পারি। এটাই ছিল লোকের মধ্যে প্রথম প্রশ্ন টাইম ট্রাভেলের। এটা ক্লিয়ার তো? দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে সেটা কি করে করবো, কিন্তু না করেই লোকে উপন্যাস লিখে ফেললো, লোকে গল্প লিখে ফেললো। হ্যাঁ, সেটা কল্পবিজ্ঞান তো গল্প নেই আর কিছু না। তো এই কল্পবিজ্ঞান আমরা টাইম ট্রাভেল তো আসলো, কিন্তু এরপরে যেটা আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে যে সাইন্টিফিক্যালি টাইম ট্রাভেল পসিবল কিনা, সেটা প্রথম আসলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিস থেকে। একটা মানুষের মনে সম্ভাবনা, থিওরিটিক্যালি একটা পসিবিলিটিস আসলো। সেইটা নিয়ে আপনি একটুখানি বলুন, মানে এবার আইনস্টাইনের তত্ত্বটা এখানে কি করে ঢুকছে এবং কিভাবে আচ্ছা, আইনস্টাইন যেটা করলেন সেটা হচ্ছে, আইনস্টাইন অনেকগুলো কারণে, যার মধ্যে কিছু কারণ ছিল কিছু এক্সপেরিমেন্ট, কিছু অবজারভেশন, তার থেকে উনি একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং পেলেন যে আমরা যখন কোনো ইনফরমেশন দেখি, আমি যে বলছি না যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই ঘটনাটা ঘটছে, আমি যেটা ঘটছে, আমি যদি বলি যে আমি দেখি কি না দেখি ও ঘটছে, এটা বলার তো কোনো মানে নেই। আমি জানবো কি করে? বিজ্ঞানের চোখে অবজারভেশনটা তো ইম্পর্টেন্ট। তাহলে ঘটছে কিভাবে? ঘটছে হচ্ছে আমার কাছ ওখান থেকে কোনো একটা সিগন্যাল আমার কাছে আসছে, সেটার জন্য আমি দেখছি। এটা কিন্তু নিউটনও জানতেন, কিন্তু ওনার ধারণা ছিল যে এই যে আমি বসে দেখছি, যে তুমি ধরো আমার পাশে, আমি ধরো একজনের সঙ্গে বসে চেয়ারে বসে গল্প করছি, আমি তাকে দেখছি, আমি বলবো এই মুহূর্তটাতে, এই যে সময়টা টাইমের, এই মুহূর্তটাতে তুমি আমার সামনে বসে আছো।
এই একই মুহূর্তে আমি দেখছি দূরে মাঠে একটা লোক ছেলে ক্রিকেট খেলছে। এখন আমি কি এটা বলবো যে এই যে আমার সামনে যে বসে আছে আর এই যে আমার কাছে যে ক্রিকেট খেলছে, এই দুটো ঘটনা সাইমালটেনিয়াস, এটা কি একই সময় হচ্ছে কি? এখন তুমি ভেবে দেখো যে এটা যদি হতো যে আমার সামনে যে বসে গল্প করছে তার কাছ থেকে ইনফরমেশনটা আমার কাছে কোনো সময়ের চেঞ্জ ছাড়াই চলে আসছে, সেই মুহূর্তে চলে আসছে। ও যখন ওখানে আছে ঠিক সেই মুহূর্তেই আমি ওকে ওখানে দেখছি। আর ওই সেই মুহূর্তটাতে একজন দূরে মাঠে ক্রিকেট খেলছে, সেই মুহূর্তেই আমি তাকে দেখছি। এটা কখন সম্ভব? যখন আমার কাছে ইনফরমেশনটা আসতে কোনো টাইমই লাগছে না, অর্থাৎ ইনফাইনাইট গতিবেগে ওটা আমার কাছে আসছে, সেই মুহূর্তে ওটা চলে আসছে আমার কাছে। যে ইনফরমেশনটা আমার কাছে যদি ইনফিনিট স্পিডে আসে, তাহলে আমার এটা আসতে কোনো টাইমই লাগবে না, কারণ সে সেই মুহূর্তে শুরু করে। এখন আইনস্টাইন দেখালেন যে এই ঘটনাটা সম্ভব না। কোন ইনফরমেশন আলোর গতিবেগের চেয়ে জোরে যেতে পারে। আলোর গতিবেগ হচ্ছে একটা লিমিট, যাতে আমাদের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ইনফরমেশন যেতে পারে। এখন দেখো এটার কি কি ইমপ্লিকেশন। এটার ইমপ্লিকেশন হচ্ছে, এক নম্বর, আমি তোমাকে আবার এই ছবিটা দেখাই। এক নম্বর ইমপ্লিকেশন দেখো, যে আমি যে তোমাদের বলেছিলাম যে এই একটা যে কোনো মুহূর্ত যদি পাবো, এই মুহূর্তটা এই মুহূর্তটা এই মুহূর্তটা এখানে আছে, এখানে আছে, আর কেউ এখানে আছে, সেটা সবাই আমি বলছিলাম একই মুহূর্তে, এই মুহূর্তে সাইমালটেনিয়াস। এরপরে যখন সময়টা করে এইখানে গেল, তখন সেই মুহূর্তটাতে এই বলটা এখানে এসছে, টেবিলটা এখানে আছে, ইত্যাদি আরো কিছু হচ্ছে এখানে নানান জায়গায়। এগুলো সব সাইমালটেনিয়াস। মুশকিলটা হলো যে এই প্রবলেমটা এখন আমার হবে যদি এইখান থেকে ইনফরমেশনটা এগুলো আমার কাছে আসতে তার একটা নিজস্ব সময় লাগে। তাহলে আমি তো বলতে পারবো না যে এটা আর এটা সাইমালটেনিয়াস, কারণ এর ইনফরমেশনটা আমার কাছে এসছে যখন, এই ইনফরমেশনটা তো তার পরে এসছে, কারণ ইনফাইনাইট স্পিড ইনফরমেশন আসছে না, ইনফাইনাইট ইনফরমেশন আসতে সময় লাগছে। তা যদি লাগে, আলোর গতিবেগ যদি আমার একটা, তার উপর একটা এমবার্গো হয়, একটা বাধা হয়, এর বেশি জোরে ইনফরমেশন আসতে পারবে না, তাহলে এটা যখন আসবে, এটা যখন আসবে, এটা যখন আসবে, সেটা সব আলাদা আলাদা সময় আসবে। তাহলে এই লোকটা কি করে বলবে যে এই মুহূর্ততেই এই বলটা এখানে ছিল, এটা এখানে ছিল, বলটা এখানে ছিল, টেবিলটা এখানে ছিল, এটা এখানে ছিল? আমি বলতে পারবো না, কারণ আমার কাছে যে ইনফরমেশন গুলো আলাদা আলাদা এসছে। তাহলে উনি প্রশ্ন করলেন যে সাইমালটেনিয়াস কথাটার মানেটা কি? অর্থাৎ নিউটনের সময় সাইমালটেনিয়াসটা যেটা খুব শহরেই আমরা বলে দিয়েছিলাম যে এই টাইমের, এটা হচ্ছে আমার সেই ইউনিভার্সাল টাইম। ইউনিভার্সাল টাইমের স্পেসের প্রত্যেকটা পয়েন্টে সবকিছু সাইমালটেনিয়াস, সবকিছু আমার কাছে মুহূর্তের মধ্যে চলে আসছে। আমি এখন আর এটা বলতে পারবো না, আবার সাইমালটেনিয়াস এর কনসেপ্টটাই চলে গেল। তাই উনি দেখালেন যে আমাকে এবার প্রত্যেকটা জিনিসকে, যেরকম আমি স্পেসে আলাদা আলাদা পয়েন্টে আসে বলছিলাম, এবার প্রত্যেকের জন্য আমাকে টাইমটা আলাদা করে বলতে হবে। প্রত্যেকটা বস্তু, আর শুধু স্পেসে আমরা আগে ভেবেছিলাম একটা কোঅর্ডিনেট দিয়ে আমরা বলি যে স্পেসের এই 3 ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্ট এটা আছে, যার এক্স ওয়াই জেড, যারা তোমরা অঙ্ক করেছো, কোঅর্ডিনেট দিয়ে বলি। টাইমটা কি? কারোর x1 y1 z1, কারোর x2 y2 z2, সমস্ত আলাদা আলাদা স্পেসের মধ্যে পয়েন্টে আছে। টাইমটা কি? ওই একটাই টাইম, কি নিউটনের টাইম, ওটা সবার এক। এবার আইনস্টাইন বললেন যে এটা সবার এক হতে পারে না, এটা প্রত্যেকের আলাদা হবে, এবং তার ফলে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইম বলতে হবে। এবং শুধু তা নয়, উনি যেটা দেখালেন সেটা হচ্ছে যে টাইমটার ফ্লোটা এক একটা বস্তুর জন্য রকম ভাবে হবে, এটা বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল। সেই যদি জোরে ছুটতে থাকে, তাহলে তার যে টাইমটার যে পরিবর্তন, সেটা রেটটা আলাদা হবে। যে স্ট্যাটিক হয়েছিল যার রেসপেক্টে সে দৌড়চ্ছে তার তুলনায়, এবং সময় জিনিসটা গতিবেগের উপর নির্ভরশীল হয়ে যাবে। এবং উনি এটাও দেখালেন অঙ্ক করে
যেই নির্ভরশীলতাটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটাই শুধু ইকুয়েশন তোমাদের লিখে দেখাই। ইকুয়েশনটা শক্ত কিছু না। উনি দেখালেন যে কারোর যদি টাইম ইন্টারভেল হয় t0, এটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা? t0 লেখা আছে, এটা দেখা যাচ্ছে? না, একটু কাছে নিয়ে আসলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, 1 মিনিট, এবার বোধ হবে এটা তো। হ্যাঁ, দেখো ওপরে t0 হচ্ছে যে একজন ধরা যাক কেউ দাঁড়িয়ে আছে, সে দেখলো যে তার ঘড়িতে t0 সময় অতিক্রান্ত হলো, ধরা যাক t0 হচ্ছে 1 সেকেন্ড, আর তার সাপেক্ষে যে ভি গতিতে ছুটছে তার ওই ইন্টারভেলে তার ঘড়িতে হবে টি টাইমটা। দেখো বাদিকে টি লেখা আছে, এবং তোমরা সবাই লক্ষ্য করো যে যেহেতু সি হচ্ছে আলোর গতিবেগ, যেহেতু নিচটাতে 1 - v²/c² লেখা আছে, তার মানে নিচটা ভিটা যতক্ষণ পর্যন্ত সি এর চেয়ে বড় নয়, নিচটা হচ্ছে একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ, এবং ভগ্নাংশের স্কোয়ার রুট আরো ভগ্নাংশ। তাহলে কোনো জিনিসকে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ দিলে সেটা আরো বড় হয়ে যায়, অর্থাৎ টিটা t0 হচ্ছে সবসময় বড়, অর্থাৎ টাইমটা ডাইলেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ ও টাইমটা মানে ও যেটা 1 সেকেন্ডে দেখছে, ও সেটাতে আরো অনেক বেশি ডিউরেশনকে, ও 1 সেকেন্ড অনেক বেশি ডিউরেশনকে ও 1 সেকেন্ড করছে, এই লোকটা, যে লোকটা মুভ করছে, অর্থাৎ তার ঘড়িটা স্লো যাচ্ছে, সে অনেক বেশি টাইমকে, অর্থাৎ ওর যখন 1 সেকেন্ড কেটে গেছে, ওর তখন 1 সেকেন্ড কাটেনি, অনেক বেশি টাইমকেও 1 সেকেন্ড বলছে, ওরটা স্লো যাচ্ছে ঘড়িটা। এবং এটাতে ভিটা যদি বাড়তে বাড়তে কেউ আলোর গতিবেগে যায়, তোমরা লক্ষ্য করো নিচটা 0 হয়ে যাবে। নিচটা যদি 0 হয়ে যায়, কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ দিলে ইনফাইনাইট হয়ে যায়, তারপরে ওর 1 সেকেন্ড কাটতে ওই মুভিং যে যাচ্ছে আলোর গতিবেগে, তার ইনফাইনাইট টাইম লাগছে, মানে তার ঘড়িটা থেমে গেছে, তার ঘড়িটা চলছে না। অর্থাৎ একজন যদি বয়স 10 বছর কাটে, অন্যজনের সে তো কাটছেই না। হ্যাঁ, এবার কি হবে, সে তো তার প্রচন্ড ডাইলেটেড হয়ে গেছে, তার টাইমটা ফ্লোই করছে না। এবার যদি সে কখনো ফিরে এসে তার সঙ্গে মেলায়, সে দেখবে যে সে যেন, ওর তো তখন 10 বছর কেটে চলে গেছে, সে যেন তার ভবিষ্যৎ তাকে মিট করছে, অর্থাৎ তার তো সময় কাটেনি, তার তো ধরা যাক সে তো কিছুই সময় কাটেনি, কিন্তু সে যখন ওই ওকে মিট করবে, যখন তাদের বয়স 1 ছিল, তারা যখন পৃথিবীতে আসবে, সে ও আবার ফিরে আসবে, পৃথিবী থেকে চলে গেছিল ভি ভেলোসিটিতে, সে যখন ফিরে আসবে, সে দেখবে যে তার সমবয়সীরা তার চেয়ে অনেক বেশি বয়স, অর্থাৎ সে যেন তার ভবিষ্যৎটাকে মিট করছে, অর্থাৎ সে যদি না যেত ওখান থেকে, তাহলে তারও তো ওই বয়সটাই হতো, অর্থাৎ সে যেন ফিউচারকে মিট করে যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ যেটা বক্তব্য, যে মোশনের জন্য ঘড়িতে টাইম ফ্লোটা যদি বদলে যায়, তাহলে টাইম ট্রাভেল রিয়েলি শুরু হলো। যে টাইম ট্রাভেলটাকে আমরা বলার চেষ্টা করছিলাম, যেটা নিউটনের সময় করা সম্ভব ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোর গতিবেগ, এখানে একটা জিনিস কিন্তু তোমাদের একটু বুঝিয়ে দেখি, একবার একটু দেখো মন দিয়ে, এটা দেখবার প্রয়োজনীয়। এটা হচ্ছে এই, তোমরা যদি দেখো, যদি কোনো জিনিসের গতিবেগ খুব ছোট হয়, মানে আলোর গতিবেগে তো আমরা দৈনন্দিন জীবনে যাই না, এই কোয়ান্টিটিটা না ভীষণ কম, এই v²/c², খুব ছোট্ট একটা নাম্বার, তাহলে এটাকে তুমি 1-এর তুলনায় ফেলে দিতে পারো, 1-এর তুলনায়, তাহলে দেখো t=t0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সবার সময় একই হয়ে যাচ্ছে, যেটা নিউটন ভেবেছিলেন। অর্থাৎ তোমার গতিবেগ যদি খুব কম হয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে হয়, আমাদের সবার সময় এক, অর্থাৎ নিউটনের তত্ত্বটা ফিরে আসছে যখন আমাদের গতিবেগ কম। আরেকটা জিনিস লক্ষ্য করো, যে সি যদি ইনফিনিটি হয়, আমি যেটা বললাম ইনফাইনাইট গতিতে চলে আসছে ইনফরমেশন, তাহলে কিন্তু এই জিনিসটা 0 হয়ে যাবে, t=t0 হয়ে যাবে, অর্থাৎ নিউটনের তত্ত্বটা ফিরে আসবে যদি ইনফরমেশন ইনফাইনাইট স্পিডে যায়, তাহলে নিউটনের তত্ত্ব ফিরে আসবে। আর নিউটনের তত্ত্ব মোটামুটি খেটে যাবে যদি আমাদের গতিবেগটা আলোর গতিবেগের চেয়ে অনেকটা কম হয়। অর্থাৎ এই টাইম ট্রাভেলটাকে আমরা বুঝতে পারবো না ভালো, যদি আমাদের গতিবেগটা খুব বেশি না হয়। কিন্তু গতিবেগ যদি বেশি হয়, তাহলে কিন্তু টাইম ট্রাভেল সত্যি পসিবল, কারণ আমাদের টাইমের ফ্লোটা, যেটা আমি প্রথমে বললাম, ডেফিনেশনটা হবে হচ্ছে যে নিউটনের ফ্লোটাকে আমরা এদিক ওদিক করে পাল্টে দিতে পেরেছি, সত্যি পাল্টে দিতে পেরেছি।
কিন্তু আমরা তো একটা তো মানে আমরা প্রাত্যহিক জীবনে আমরা তো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছি, যেটা ভি, সেটা আপনি যেটা বললেন যে সেটা খুবই ছোট এবং সেই কারণে টাইমের ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না, কিন্তু বুঝতে খুব পারছি। ছোট হলেও আমরা একজনের সাপেক্ষে আরেকজন তো টাইম ডাইলেশন হচ্ছে, মানে খুব কম পরিমাণে হলেও। যদি ভেবে দেখো, তুমি ধরো কোনো জিনিসের ডিফারেন্সটা যেটা দেখলে, সেটা যদি হয় যে দশমিকের পরে 50টা শূন্য পড়ে, হ্যাঁ, আর তোমার সবচেয়ে পাওয়ারফুল ঘড়ি, সেটার টাইম রেজলিউশন যেটা মাপতে পারে, সেটা কতটুকু বলে তোমার মনে হয়? তাই তোমার হতে পারে সেটা, এটা কিরকম জানো তো, ধরো দুটো জিনিসের মধ্যে দৈর্ঘ্যের ডিফারেন্স হচ্ছে সেন্টিমিটারের পরে 50টা শূন্যর পরে একটা ডিফারেন্স, একজনের 1 সেন্টিমিটার, একজনের 1.50টা শূন্য 1 সেন্টিমিটার। তুমি কি কোনোদিন ওটা হ্যাঁ, বুঝতে পারবে? কারণ তোমার কাছে কোনো স্কেলই হ্যাঁ, নেই ওটা বুঝতে পারবে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এটা ঠিক যে হয়, কিন্তু সেই হওয়াটা পারসেপ্টেবল করতে গেলে আমাদের, আমি তোমাকে একটা কথা বলি যে অন দি আদার হ্যান্ড এটা কিন্তু রিয়েল টেস্ট হয়েছে, যে এখানে কিন্তু এই টাইমের ডিফারেন্সটা, মানে আমি তোমাকে একটা কথা বলি, যে সূর্য থেকে যে কণাগুলো বেরোয়, সেই কণাগুলোর মধ্যে অনেকের আছে যে যাদের জীবনটা, মানে লাইফ টাইম, কোনো 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 কণা হয় যার লাইফ টাইমটা খুব বেশি, হ্যাঁ, সেগুলোকে আমরা স্টেবল পার্টিকেল বলি। আর কোনো কোনো কণা হয় যেগুলো লাইফ টাইমটা খুব কম, সেগুলো আমরা আনস্টেবল পার্টিকেল বলি। এবং সূর্য থেকে যে কসমিক পার্টিকেল গুলো আসে, এই পার্টিকেলের মধ্যে এরকম পার্টিকেল আছে যাদের লাইফ টাইম খুব কম, এবং ওই টাইমটুকুর মধ্যে সে অন্য জিনিসের দিকে করে যায়, অন্য পার্টিকেলে। তার সূর্য থেকে আমাদের কাছ অব্দি এসে পৌঁছতে পারে কথা নয়, তার যা স্পিড, তাতে ওই দূরত্ব আসতে তার যা টাইম লাগবে, তার লাইফ টাইম তার চেয়ে কম, তারা পৌঁছতেই পারার কথা নয়। কিন্তু আমরা দেখছি তারা পৌঁছচ্ছে। কেন পৌঁছচ্ছে? কারণ তার লাইফ টাইমটা যখন আমি দেখছি, আমার সঙ্গে তার একটা গতিবেগ আছে, তো তাই আমার ফ্রেমে তার লাইফ টাইমটা পাল্টে বেশি হয়ে যাচ্ছে। তাই সেজন্য সে পৌঁছচ্ছে। ভেবে দেখো কি সাংঘাতিক এটা, যে সে নিজে তার ফ্রেমে যে বসে আছে, তার ফ্রেমে তো সে যাচ্ছে না, তার লাইফ টাইমটা আমরা মেজার করছি তার ফ্রেমে, ধরা যাক 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তার ওটা এখানে ধরা যাক পৌঁছতে পারার কথা নয়, কিন্তু আমরা দেখছি ওরা পৌঁছচ্ছে। আমরা অবাক হচ্ছি কি করে পৌঁছচ্ছে। তখন আমরা বলছি দেখো, সে তো অত স্পিডে আসছে, স্পিডটা কিন্তু খুব বেশি, আলোর গতিবেগের কাছাকাছি। তার ফলে তার লাইফ টাইমটা বেড়ে গিয়ে ধরা যাক 3 সেকেন্ড হয়ে যাচ্ছে। তার মানে সে আরো বেশি সময় পাচ্ছে আমার রেসপেক্ট। অর্থাৎ হ্যাঁ, সায়েন্সের ইন্টারপ্রিটেশন এখানে একটু আমার ইম্পর্টেন্ট বলা, সায়েন্সের ইন্টারপ্রিটেশন কিন্তু বদলে যাচ্ছে। তার ফ্রেম থেকে একরকম ভাবে ব্যাপারটা বলা হচ্ছে, এবং তুই বলতে পারো তার ফ্রেমের লোক কি করে বলছে, তার ফ্রেমে সে বলছে যে যে দূরত্বটা যেটা, সেটা কমে যাচ্ছে, এটাকে লেন্থ কন্ট্রাকশন বলে। অর্থাৎ নিউটনের মেকানিক্সে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব লেন্থ আর দুটো সময়ের মধ্যে ইন্টারভেল, সেগুলো ইনভেরিয়েন্ট, তারা পাল্টায় না, মানে সবার জন্য এক, যেটা আমি বলছিলাম। তাই ওখানে টাইম ট্রাভেল কোনো মধ্যে হবে না, মানে আমাদের যে টাইম ট্রাভেলের ডেফিনেশন বা লেন্থ গুলো সব আলাদা হচ্ছে, এটা হবে না। কিন্তু এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের ইন্টারপ্রিটেশন গুলো পাল্টে যাচ্ছে, এবং আক্ষরিক অর্থে টাইম ট্রাভেল হচ্ছে। কারণ ওর কিন্তু টাইমটার ফ্লোটা আর আমার টাইমের ফ্লোটা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে সেটা কিন্তু আলাদা। আলাদা। এবং সেখানে দাঁড়িয়ে মানে যদি যে একটা ফোটন কণা, যদি আমি ধরুন হাইপোথেটিক্যালি আমি বলছি আমি একটা ফোটন কণা হয়ে যাচ্ছি, মানে আমি আমি একটা ফোটন কণার উপরে বসে আছি, তাহলে ফোটনের তো ভি ইজ ইকুয়াল টু সি, সেখানে তো ওই নিচের পার্টটা পুরোপুরি মানে জিরো হয়ে যাচ্ছে, মানে টাইম এক্সেল মানে ফোটনের জন্য অ্যাপ্লিকেবলই নয়, মানে একটা ফোটন যখন যাচ্ছে তখন তার কাছে সময় বলে কিছু থাকছেই না, রাইট, রাইট, এবং পুরো জিরো হয়ে যাচ্ছে। আমি এখানে সরি আরেকটা কথা একটু বলি। আমি যেটা বললাম এটা না, আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, উনি প্রথম সেখানে এটা দেখালেন। কিন্তু এই যে টাইমটার যে পাল্টে যাওয়া, টাইমের ফ্লোটা, যেটাকে আমি টাইম ট্রাভেল বলছি, এখন এখন পর্যন্ত আমাদের টাইম ট্রাভেল আমরা এটাতেই রাখছি। এবার আমি ফিউচারে পাস্ট এগুলোতে পড়ে আসছি। এই বদলে যাওয়াটা আরেক ভাবেও করা যায়। সেটা হচ্ছে, যেটাও আইনস্টাইন দেখালেন পরবর্তীকালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। উনি দেখালেন যে কোন আমাদের স্পেসটা, নিউটনের আরেকটা, মানে উনি কিন্তু নিউটনের আইডিয়া অফ স্পেস টাইমটাকে নিয়ে একেবারে পুরোটাকে ঢেলে সাজিয়েছিলেন এক অর্থে। তো নিউটন ধরেছিলেন যে আমাদের স্পেসে, যে আমরা যে স্পেসে উনি লিখেছিলেন, সেই স্পেসটার
জ্যামিতিটা হচ্ছে ইউক্লিডের যে জ্যামিতি, অর্থাৎ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা, সংক্ষিপ্ত দূরত্ব হচ্ছে স্ট্রেট লাইন। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। অলরেডি কোশ্চেন করেছে, আমি এই কোশ্চেনটা হাইলাইট করেছি। প্লিজ হেল্প এক্সপ্লেইন স্পেস টাইম কার্ভ ফর গেটিং অল পাস্ট এন্ড প্রেজেন্ট ইভেন্ট উইথ রেসপেক্ট অফ। আমি বলছি, একটু উত্তর দিচ্ছি আমি। নিউটন ধরেছিলেন যে আমাদের স্পেসটাতে তুমি যদি যে কোনো দুটো বিন্দু ধরো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরো, তার মধ্যে এই সরল রেখাটা কিন্তু সংক্ষিপ্ত দূরত্ব, অন্য যে দূরত্বগুলো দুটো বিন্দুকে কানেক্ট করছে তাদের মধ্যে একটা কার্ভ আছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা কার্ভ আছে। এখন মানে সংক্ষিপ্ত দূরত্ব হচ্ছে সরল রেখা, আর অন্য সব দূরত্ব হচ্ছে বক্ররেখা। কিন্তু তুমি লক্ষ্য করো যে তুমি যদি স্পেসটাকে বেঁকিয়ে দাও, এরকম করে কার্ভ করে দাও পাতাটাকে, তাহলে কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে সংক্ষিপ্ত দূরত্ব, সেটাও কিন্তু একটা বক্ররেখা। সত্যি কথা বলতে এর উপরে কোনো সরল রেখা নেই, কোনো সরল রেখা এক্সিস্ট করছে না একটা বেঁকা জিনিসের উপরে। তো আইনস্টাইন যেটা করেছিলেন, উনি যেটা বেসিক্যালি বলেছিলেন যে দেখো, কোনো জিনিস যখন বেঁকে বেঁকে যায় তার ত্বরণ হয়। বেঁকে যাওয়ার জন্য তার একটা ত্বরণ হচ্ছে, আমি বলি, কারণ গতিবেগের পরিবর্তন হচ্ছে, বেঁকে যাচ্ছে। ত্বরণ থাকা মানে আমি বলি ফোর্স। কিন্তু উনি বলেছিলেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে আসলে কিছু নেই। গ্র্যাভিটেশন স্পেসটাকে এবং ফ্ল্যাট থেকে কার্ভ করে দিচ্ছে। কোনো বস্তুর ভর বা এনার্জি স্পেসটাকে ফ্ল্যাট ছিল, কার্ভ করে দিল। কার্ভ করলে কি হবে, আগে যেটা স্পেসের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত দূরত্ব স্ট্রেট লাইনে যাচ্ছিল, এখন তারা কার্ভ করার ফলে সংক্ষিপ্ত দূরত্ব এখন কার্ভ লাইন হয়ে গেছে। আর কার্ভ লাইন হয়ে যাওয়া দেখে তুমি ভাবছো যে কার্ভ লাইন মানেই তো ত্বরণ, এটা তুমি ভাবছো। উনি বললেন যে এটা আমাদের একটা মারাত্মক ইলিউশন। কার্ভ লাইন হচ্ছে তার কারণ এই নয়, ত্বরণ হচ্ছে, কিন্তু তার কারণটা এই নয় যে কোনো ভর বস্তু আর একটা বস্তুকে টানছে। তার কারণ হচ্ছে একটা বস্তু স্পেসের জিওমেট্রিটাকেই বদলে দিয়েছে, স্পেস টাইমে। তাই সে এখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বেঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, তার কোনো রাস্তাই নেই। আর তুমি ভাবছো এটা দেখে এটা ত্বরণ, আর ত্বরণ মানে ফোর্স। উনি বললেন যে ফোর্স বলে কিছু নেই, সূর্য পৃথিবীকে টানে না, সূর্য তার চারপাশে স্পেস আর টাইম, আমি এখন তোমাদের বললাম যে স্পেস ছাড়া এখন টাইমও একটা আলাদা, প্রত্যেকের জন্য আলাদা কোঅর্ডিনেটের মতো। এই 4 ডাইমেনশনটাকে এমন ভাবে দেখিয়ে দিচ্ছে যে সমস্ত কিছু ওর বেঁকানো সারফেসের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে যে এই তো ঘুরে ঘুরে যাচ্ছে, মানে কত ত্বরণ হচ্ছে, কত ফোর্স দিচ্ছে, সূর্য পৃথিবীকে টানছে, কেউ কাউকে টানছে না। ভর স্পেস টাইমের জিওমেট্রিকে বদলে দেয়। এখন উনি এটা থেকে এটা দেখালেন যে এই বেঁকে যাওয়া জিওমেট্রি বা কার্ভ জিওমেট্রি, এটার জন্য টাইমের ফ্লোটা পাল্টে যায়। হ্যাঁ, দেখো তুমি আমাকে বলেছো খুব বেশি অঙ্ক না দেখাতে, আমি তাই দেখাচ্ছিলাম। টাইমের ফ্লোটা কি হয়, এইটা কি হয় জানো তো, এই যে বেঁকে যাওয়াটা, এই বেঁকে যাওয়াটার যে জ্যামিতিটা, এটা তো আর ইউক্লিডের জ্যামিতি হলো না। এই বেঁকা জায়গাটা বলের সারফেসের উপরে, ফুটবলের সারফেসের উপর জ্যামিতি। এই জিওমেট্রিটা বেঁকা কার্ভ জিওমেট্রি, এটা প্রথম রিমান বলে একজন ম্যাথমেটিশিয়ান করলেন, এটা রিমানিয়ান জিওমেট্রি বলে। তো এই রিমানিয়ান জিওমেট্রিটা আইনস্টাইন ব্যবহার করলেন, কার্ভ স্পেস টাইম জিওমেট্রি, এবং সেই জিওমেট্রি দিয়ে উনি দেখালেন যে এই জিওমেট্রির মধ্যে যে দূরত্বগুলো, সংক্ষিপ্ত দূরত্বগুলো, বেঁকা বেঁকা লাইন, সেটা পৃথিবীর একটা প্ল্যানেটের একটা সংক্ষিপ্ত দূরত্ব, একটা এলিপসের মতো, যেটা সত্যি প্ল্যানেটগুলো ঘুরে। এবং আমি ধরে যাক ওর একটা তারা যার কাছে, আচ্ছা, এটা উনি দেখালেন যে এই বেঁকে যাওয়াটা যত বেশি ভর হবে তত ওটা মারাত্মক ভাবে বেঁকে যাবে, বেঁকে যাওয়াটা তো সাংঘাতিক হবে। তাই একটা তারার খুব কাছে কিন্তু স্পেস টাইমের বক্রতাটা সাংঘাতিক, দূরে সেটা একটু কম। উনি যেটা দেখালেন যে যেখানে বক্রতাটা খুব সাংঘাতিক, সেখানে টাইমের একটা ছোট্ট ইন্টারভেল, সেটা ঠিক ওই এর মতোই, আমি এর আগে যেরকম বললাম যে ওরকম টাইমটা স্লো, ইন্টারভেলটা স্লো হয়ে যাবে, ওইখানে গিয়ে টাইমের ইন্টারভেলটা খুব, অর্থাৎ দূরের একজনের ঘড়ি ওই সাংঘাতিক কার্ভড জ্যামিতির, ধরা যাক একটা, ধরো একটা বিরাট সূর্যের 10টা সূর্যের ওজনের একটা বাসের তারা নিলে, তার খুব কাছে আনলে ওইখানে গিয়ে ওটার ঘড়িটা অনেক স্লো যেতে শুরু করে।
অর্থাৎ আবার একটা ডাইলেশন হবে, কিন্তু এক্ষেত্রে এটা হবে অন্য কারণে। এক্ষেত্রে হবে স্পেস টাইমের জিওমেট্রির জন্য। ওটাই হয়েছিল স্পিডে মোশনের জন্য, এটা হচ্ছে স্পেস টাইমের জিওমেট্রির জন্য। এবং এর ফলে আমরা আবার একটা টাইম ট্রাভেলের মতো জিনিস হবে, যে ওখানকার টাইমটা আমাদের জেনারেল যে টাইমটা ছিল, যে অর্থাৎ এই ভর থেকে অনেক দূরে, যেখানে স্পেস টাইমের জ্যামিতিটা আমাদের বেশ পরিচিত জ্যামিতি, তারা বেঁকা জ্যামিতি নয়, এরকম ইউক্লিডের মধ্যে জ্যামিতি, সেখানকার টাইমের সঙ্গে টাইম ফ্লোটা পাল্টে যাবে। অর্থাৎ দুটো কারণে টাইমের ফ্লোটাকে পাল্টে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে মোশন দিয়ে, স্পিড দিয়ে, লাইটের স্পিডের কাছাকাছি দিয়ে, অথবা প্রচন্ড ভরের বক্রতা, স্পেস টাইমের যে বক্রতা, তার কাছে গেলেও ঘড়িটা আলাদাভাবে চলবে, এবং এর ফলে একটা টাইমের ফ্লোটা বদলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুরকম ভাবে হবে। হ্যাঁ, বলো। না, এখান থেকেই একটা আইডিয়া বোধহয় আসে যে স্পেস টাইমটাকে আমি বাঁকিয়ে দিচ্ছি, এবং এখান থেকে বোধহয় ওয়ার্ম হোল বলে যে কনসেপশনটা আমরা দেখি। ওয়ার্মহোলটা একটু অন্য জিনিস। আমি তার আগে প্রথম বলি ব্ল্যাক হোল। হ্যাঁ, ওয়ার্মহোলে আসছি আমি। ব্ল্যাক হোলটায় কি হয়, ব্ল্যাক হোলে যখন আমি, ব্ল্যাক হোলের একটা অদ্ভুত প্রপার্টি হচ্ছে কি, স্পেস টাইমটা ওটা এমন ভাবে দেখিয়ে দেয় যে ব্ল্যাক হোল থেকে একটা নির্দিষ্ট ব্যাপারে, ব্ল্যাক হোলটা ধরা যাক সেন্টারে একটা ছোট্ট মাস আছে, তার থেকে একটা নির্ধারিত দূরত্ব আছে, এটাকে বলা হয় হরাইজন অফ দ্য ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের ওই হরাইজনটা যেন একটা, মাঝখানে ব্ল্যাক হোলটা বসে আছে, তার চারপাশে একটা গোল সারফেসের মতো। এই সারফেসটা, হরাইজনটার কাছে যখন কোনো জিনিস ঢুকবে হরাইজনটার ভেতর দিয়ে, ওর পরে কোনো জিনিস আর ওর ভেতর থেকে উল্টো দিকে আসতে পারবে না। অর্থাৎ এটা অঙ্ক করে দেখানো যায়, কোনো জিনিসটা টার্ন হরাইজনের ভেতর যদি গেল, তো সে চলে গেল ব্ল্যাক হোলের ভেতর। ওর ভেতর থেকে আমাদের আর কোনো ইনফরমেশন বেরোবে না, এমনকি লাইটও বেরোবে না। তাই যে বাইরে বসে আছে, কি দেখবে যে সব ওর ভেতর ঢুকে চলে যাচ্ছে, ওর ভেতর থেকে কিছু আসছে না, তাই ওটা ব্ল্যাক দেখাবে, কারণ আলোকে ওটা কিলে দিচ্ছে। আর ওর কাছে গিয়ে টাইমটা স্বাভাবিকভাবেই খুব ডাইলেটেড হয়ে যায়, বা টাইমটা স্লো, যেরকম যেটা বললাম আমি, একটা টাইম ট্রাভেলের মতো ব্যাপার। এখন এই ব্ল্যাক হোল গুলো কাছে সেটা হয়। ওয়ার্ম হোল হচ্ছে, এটা যেরকম আইনস্টাইন দেখালেন, তিনি তার ইকুয়েশন থেকে এটাও দেখালেন যে ওয়ার্ম হোল বলে একটা সলিউশন হয়। যে সলিউশনটা কিরকম, যে ধরা যাক দুটো পয়েন্ট স্পেসের মধ্যে, তারা যেন একটা টানেল মতন দিয়ে কানেক্টেড। আমি একটা ছবি দেখাচ্ছি, অনেকটা এরকম টাইপের দেখতে হবে। আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। এই ছবিটা সবাই দেখো, এই নিচের ছবিটা, এটা যেন দুটো রিজিয়ন, এটা একটা রিজিয়ন আর এটা একটা রিজিয়ন, আর এটা যেন একটা ইন্টারনাল টানেলের মতো জিনিস দিয়ে কানেক্টেড। এগুলোকে থ্রোট বলে। এখানে একটা ব্ল্যাক হোল মতন জিওপ রয়েছে, আর অন্যটা এখানটা তো একটা ব্ল্যাক হোলের মতো রয়েছে। হ্যাঁ, এই যে ব্ল্যাক হোল দুটো রয়েছে, এদের দুটো প্রান্তে এবার কি হচ্ছে, এই ধরা যাক এই ব্ল্যাক হোলটা আর এই ব্ল্যাক হোলটার ক্যারেক্টারটা আলাদা, অর্থাৎ এখানে একরকম ভাবে টাইম পাল্টাচ্ছে, এখানে আরেক রকম ভাবে টাইম পাল্টাচ্ছে। এবার মজার জিনিসটা হচ্ছে, এই টাইম পাল্টানোটা যদি দুরকম হয়, তাহলে আমি একটা পার্টিকেল এরকম হতে পারে যে এখান থেকে গিয়ে তার আগের টাইমে চলে গেল। অর্থাৎ এখানে তার টাইমটা যত তাড়াতাড়ি, মানে আমি আরেকবার বুঝিয়ে বলি, এখানে টাইমটা একরকম ভাবে বদলাচ্ছে, এইখানে টাইমটা আরেক রকম ভাবে বদলাচ্ছে। ধরা যাক ও এখান দিয়ে ঢুকে এমন জায়গায় গেল যেখানে সেটা খুব স্লো বদলাচ্ছে, তাহলে কি হলো, ও যেন ওর পাস্টে চলে গেল, ও যেন পেছন দিকে চলে গেল সময়। অর্থাৎ ওয়ার্ম হোল একটা অদ্ভুত বিচিত্র জ্যামিতি, খুব স্ট্রেঞ্জ জিওমেট্রি, যেখানে যখন আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছি, এই দুটো পয়েন্টে যদি জিওমেট্রিটা এমন হয় যে এখানে টাইমটার ঘড়িটা একভাবে চলছে, এখানে আরেকভাবে চলছে, তাহলে আমি যখন এর ভেতর দিয়ে ট্রাভেল করে এখানে চলে যাব, আমার কাছে দুটো কিন্তু, আমি যেন হঠাৎ রিয়েলাইজ করব যে আমি একটা জায়গা থেকে ঢুকেছিলাম, আমি যেন আমার পাস্টে বেরিয়ে এলাম, আবার অতীতের মধ্যে বেরিয়ে এলাম। অর্থাৎ আমি যেন এবার আমি আমি অতীতে ফিরে যাওয়ার কথা বলছি, যে আমি যেন আমার পাস্টে ফিরে যেতে পারছি। অর্থাৎ টাইম ট্রাভেল শুরু করছি না, টাইমটা রিভার্স ডিরেকশনে যাচ্ছে, আমি অর্থাৎ টাইমটাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এখন এই অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে আমি একটা কথা বলি, এটার মধ্যে কতগুলো সিরিয়াস প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এটা যদি সত্যি সম্ভব হতো যে আমি পাস্টে চলে যেতে পারি। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা কথা একটু বলে দিই,
এই পাস্টে যাওয়াটা কি আমি এই কার্ভ জিওমেট্রি এরকম জ্যামিতির কায়দা দিয়ে না করে কি আমি স্পেশাল রিলেটিভিটি দিয়ে করতে পারতাম, যেখানে হাই স্পিডে যাচ্ছে আলো স্পিড, এটা দেখানো যায় যে তুমি যদি আলো স্পিডের চেয়ে জোরে না যেতে পারো, এটা যদি তোমার রেস্ট্রিকশন হয়, তাহলে তুমি কখনো পাস্টে যেতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু তুমি যদি আলো স্পিডের চেয়ে জোরে যেতে পারতে, যেটা কিনা রিলেটিভ স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী তুমি পারবে না, ওটা তোমার বাধা। আলো স্পিডের চেয়ে যদি যদি যেতে পারতে, তাহলে দেখানো যেত যে তুমি পেছন দিকে যেতে পারতে। টাইমটা যে আমি পজিটিভ উপর দিকটা দেখেছিলাম, তুমি রিভার্স দিকে যেতে পারবে। সেটা ডেঞ্জারটা হচ্ছে যে ধরো তুমি একজনকে গুলি করলে, গুলি করে তুমি একজনকে মারলে, বন্দুকটা গিয়ে গুলিটা গিয়ে একজনের গায়ে লাগলো, সে মরে গেল। তুমি দেখাতে পারো যে তুমি, তোমার যদি আলোর চেয়ে জোরে যেতে পারো, যে তুমি এমন একটা ফ্রেমে যেতে পারো যেখানে দেখাবে মরলো আগে আর গুলিটা ছোড়া হলো পরে, অর্থাৎ পুরো ঘটনাটাকে ফ্লিপ করে দিয়েছিল, ফিউচারটাকে পাস্ট করে দিয়েছে, পাস্টটাকে ফিউচার করে দিয়েছে, অর্থাৎ টাইমটাকে রিভার্স করে উল্টো দিকে নিয়ে চলে গেছে। এখন এটা খুব ডেঞ্জারাস, কারণ এটা একটা জিনিসকে ভায়োলেট করে, এটাকে বলে কজালিটি। অর্থাৎ তুমি আলোর গতিবেগের চেয়ে জোরে যদি যাও, তাহলে তুমি কজালিটি ভায়োলেট করতে পারো। অর্থাৎ স্পেস টাইমের একটা পয়েন্টে গুলি ছোড়া হলো, তুমি ভেবে দেখো যে এখান থেকে গুলিটা ছুড়লাম, তার পরবর্তীকালের একটা টাইমে গিয়ে গুলিটা একজনের গায়ে লেগে সে মরলো। এবার আমি যদি আলোর গতিবেগের চেয়ে জোরে যেতে পারি এমন একটা ফ্রেমে, আমি দেখাতে পারি যে আমার চোখে ওই প্রথম স্পেস টাইমটা সেটা হয়ে যাবে ফিউচার, আর তার পরেরটা যেখানে গিয়ে গুলি লেগেছে সেটা হয়ে যাবে পাস্ট। অর্থাৎ অর্থাৎ উল্টে গেছে, গুলি গুলি লাগাটা যেটা ছিল পাস্ট আর মরে যাওয়াটা ফিউচার, সেটা উল্টে গেছে, মরে যাওয়াটা পাস্ট হয়ে গেল, গুলি ছোড়াটা ফিউচার হয়ে গেল। অর্থাৎ তুমি গুলি ছোড়ার আগে তুমি মরে গেছো, অর্থাৎ মরে যাওয়ার পরে তোমার গুলি ছুড়েছো। এখন তখন আইনস্টাইন বলেছিলেন যে দেখো, এইটা তো এমনিও হতে পারে না, দেখতেই পাচ্ছ আলো হচ্ছে জোরে কেউ যেতে পারে না, তাই কজালিটি, এটাকে কজালিটি বলে, এটা ভায়োলেশন হবে না। মুশকিলটা হচ্ছে যে এই যে গ্র্যাভিটি দিয়ে কার্ভেচার দিয়ে আমি ঘুরিয়ে দিলাম এটাকে, এটাতে কিন্তু এই সমস্যাটা আসে যে এটা আমি কি করছি, মানে আমি কি, এটা আমি আমার অতীতটাতে, হ্যাঁ, আমি আমার অতীতে ফিরে গিয়ে আমি এমন কাণ্ড করছি যে যেটার জন্য যেটা হয়েছিল উল্টে গেল ব্যাপারটা। আমি যদি দেখি যে আমি এমন একটা ঘটনা করলাম যে আমার বাবা আমার জন্ম দিয়েছিলেন, আমি বয়সে বাড়লাম, বেড়ে গিয়ে আমি এমন একটা ওয়ার্মহোলের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট টানেল করলাম, যেখানে গিয়ে আমি ল্যান্ড আপ করলাম আমার দাদুতে, এতটা পাস্টে। কারণ এই ঘড়ি আর এই ঘড়ি স্লোলি চলছে, আমি পাস্টে চলে গেলাম, গিয়ে আমি করলাম কি, তাকে মেরে ফেলে আমি বললাম যে আমার বাবা তো জন্মাবেই না, আমি জন্মালাম কি করে। অর্থাৎ অর্থাৎ কজালিটি যখন ভায়োলেশন হতে শুরু করলো, তখন এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠলো যে আমরা কি এমন একটা পরিস্থিতির কথা ভাবতে পারি যেটাতে পাস্টে ফিরিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস, কিন্তু আমরা কি কজালিটি ভায়োলেট করতে পারি। কজালিটি মানে যেটা আইনস্টাইন বলেছিলেন, ফর এ বি হ্যাজ হ্যাপেন্ড, এটা যদি সত্যি হয় তাহলে ক্যান বি গো বিফোর এ বাই টাইম ট্রাভেল। এই ঘটনাটা নিয়ে সবাই খুব চিন্তিত ছিল। তখন লোকেরা বলেছিল যে আমরা টাইম ট্রাভেলটাকে অসম্ভব বলছি না, আমরা এখনো অসম্ভব বলি না, আমরা বলি যে ওয়ার্মহোল পেলে এটা হতে পারে, কিন্তু ও যেন আমাদের নেচারে একটা ফার্দার ল আসছে, সেই লটা বলছে যে তুমি সেইগুলোতেই ট্রাভেল ব্যাক করতে পারবে যেগুলোতে কজাল কানেকশন নেই। এটার জন্য এটা হয়েছে হলে নেচার যেন সেইখানে তোমাকে টাইম রিভার্স করতে দেবে না, যে তুমি পাস্টে ফিরে গিয়ে কজালিটি ভায়োলেট করলে। আমি কি বোঝাতে পারলাম না, আরেকবার বলবো? না, আমি ওই লাস্টের পয়েন্টটা একটু বুঝি, যে যেখানে আপনি বলছেন যে কজালিটি যেখানে ব্রেক করবে না সেখানে যেতে পারবে, মানে সেরকম সিচুয়েশন। ওয়ার্মহোল যেটা এখন, এটা তো একটা সলিউশন। আমি তো এই সলিউশন গুলো যদি মেনে নিতে হয় আমার, আমি আরেকটা বলি, ওয়ার্মহোল ছাড়াও আরেকটা ভাবেও কিন্তু পাস্টের কথা, সেটা গোয়েডেল দেখিয়েছিলেন। সেটা কিরকম জানো তো, সেরকম সাংঘাতিক। স্পেস টাইম জিওমেট্রিতে কি হচ্ছে, স্পেস টাইমটা বেঁকে যাচ্ছে, সবাই এখন বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে ধরো এমন একটা অবস্থা হলো যে টাইম অ্যাক্সিসটা ঘুরে গিয়ে গোল হয়ে কানেক্টেড হয়ে গেল। যদি টাইম অ্যাক্সিসটা ঘুরে গিয়ে গোল হয়ে কানেক্টেড হয়ে যায়, তাহলে তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে, ধরো তোমার একটা প্রেজেন্ট, তুমি ফিউচারের দিকে যেতে শুরু করলে, গিয়ে তুমি গোল হয়ে পাস্টে ফিরে চলে গেলে, তুমি তো ওই টাইম অ্যাক্সিস যদি ক্লোজড হয়ে যায়,
অর্থাৎ এটাকে উনি বললেন ক্লোজ টাইম লাইক কার্ভ, মানে তোমার টাইমটা, তুমি টাইমে ফিউচারে যেতে 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 টাইম, তোমরা সবাই একটু দেখো, টাইম যদি ফিউচারে যেতে যেতে পাস্টে হয়ে যায়, অর্থাৎ এরকম একটা ব্যাপার হচ্ছে। তুমি ফিউচার যাচ্ছিলে, ফিউচারটা ধরো টাইম অ্যাক্সিসটা বেঁকে গিয়ে এমন হচ্ছে, বেঁকে গিয়ে তুমি জানো আবার দেখো হচ্ছে যেতে যেতে ভাবছো ফিউচার, দেখো তুমি গিয়ে বিট করলে তোমার পাস্টটাকে, এই পয়েন্টটাতেই বিট করলে তুমি আবার। অর্থাৎ টাইম অ্যাক্সিস যেন ক্লোজ করে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে ওরা বললেন যে দেখো এগুলোর এত সিরিয়াস ইমপ্লিকেশন আছে, এটা সত্যি যে এই ধরনের সলিউশন পেতে গেলে আইনস্টাইনস ইকুয়েশনের কতগুলো খুব ইম্পর্টেন্ট ফিচার থাকতে হয়, যে কোনো সময় সলিউশন গুলো আসবে না, এগুলোর জন্য না কতগুলো কন্ডিশন আছে যেগুলোকে এনার্জি কন্ডিশন বলে। আমি এই অঙ্কের ডিটেলসে যাচ্ছি না, এগুলোকে বলা হয় এনার্জি কন্ডিশন ভায়োলেশন। সেই জিনিসগুলো একটু হয়, কিন্তু সেগুলো প্রবলেমটা হচ্ছে যে সেগুলো কি হতে পারে না, লোকেরা বলো না ওগুলো হতে পারে না, তাই এরকম ক্লোজ টাইম লাইক কার্ভ হবে না, বা ওরকম ভাবে পাস্টের দিকে চলে গিয়ে তুমি তোমার অতীতে গিয়ে এমন অতীত করলে যে কজালিটি ভায়োলেটেড হয়ে গেল, এটার জন্য এটা হয়েছিল, সেটা উল্টে গেল পুরো ব্যাপারটা। এই জিনিসগুলো সমস্ত ফরবিডেন। এটা লোকেরা না আউট অফ জাস্ট কি বলবো, টু সেভ দি এম্বারাসমেন্ট, লোকে বললো দিজ আর সাম অফ দি রেস্ট্রিকশন, যদিও সলিউশন অনুযায়ী কিন্তু আসছে, সলিউশন পাওয়া যাচ্ছে। মুশকিলটা হলো কোয়ান্টাম মেকানিক্স এসে। কোয়ান্টাম মেকানিক্সে দেখানো যায় যে এনার্জি কন্ডিশন ভায়োলেশন গুলো, যেগুলো ক্লাসিক্যাল থিওরিতে সত্যি খুব একটা পারমিসিবল না, তাই লোকেরা কনভিন্সড হয়েছিল যে এইগুলো হবে না, এই পাস্টে গিয়ে কজালিটি ভায়োলেট করা, অতীতে চলে যাওয়া। কোয়ান্টাম মেকানিক্স দেখালো এনার্জি কন্ডিশন ভায়োলেটিং সলিউশন পাওয়া যায়, কোয়ান্টাম মেকানিক্স এই ঘটনাটা ঘটে। এবং অ্যাজ এ রেজাল্ট কোয়ান্টাম ফেনোমেনার ক্ষেত্রে যখন আমরা গ্র্যাভিটিতে ধরবো, আর ধরো দেখে একটা ওয়ার্মহলের মতো সিচুয়েশন ভাবছি, বা গুয়েডেলের ক্লোজ টাইম লাইক কার্ভ, যেখানে কোয়ান্টাম থিওরিকে আমি নিয়ে এসেছি, সেখানে এনার্জি কন্ডিশন ভায়োলেশনটা অ্যালাউড। অ্যাজ এ রেজাল্ট এই ঘটনাটা ঘটতে পারে। অর্থাৎ এটা কিন্তু আমি যেটা বলছি, এই মুহূর্তে লোকেরা কিন্তু এটা নিয়ে কাজ করছে সবাই, যে সত্যি কি টাইম ট্রাভেল আমরা করতে পারি উইদিন দি ডোমেইন অফ কোয়ান্টাম মেকানিক্স, যেখানে এই ধরনের টাইম ট্রাভেল করতে গিয়ে ক্লাসিক্যাল সলিউশনে আমরা বলিনি আমরা পারবো না, কিন্তু আমরা দেখছিলাম যেটা করতে গেলে কিছু কিছু কন্ডিশনকে নিয়ে ঝামেলা করতে হয়, এবং সায়েন্টিস্টরা বলেছিল ওই কন্ডিশন গুলো আমরা ভায়োলেট করতে চাই না, তাই হবে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দেখাচ্ছে সেটা নেচার ভায়োলেট করতে দেবে না। না, নেচার ভায়োলেট করতে দেবে না এরকম কোনো বলবার মতো কোনো কারণ নেই। আমরা দেব না গুলোকে আমরা বলি, এগুলোকে সেন্সরশিপ বলি। অর্থাৎ দেবে না মানে নেচার কোথাও দেব না এটা বলেনি, কিন্তু আমরা বলছি যে এই জিনিসটা ঘটলে এটা খুব এম্বারাসিং একটা ঘটনা ঘটবে, মানে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনাটাতে, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল বলি, কি ঘটবে জানো তো? এনার্জি কন্ডিশন ভায়োলেট করলে কি হবে? এনার্জি, আমাদের একটা বিশ্বাস আছে যে সবকিছু মানে নেচারের একটা নিজস্ব স্টেবিলিটি আছে। নেচার করে কি সবকিছুকে একটা মিনিমাম এনার্জিতে নিয়ে গিয়ে, মানে আমি তোকে একটা এক্সাম্পল দিই, ধরো তুমি হাত থেকে একটা চক ফেললে, চকটা নিচে গেল, তো একটা বল ফেললে নিচে গেল, তুমি বলতে পারো যে এটা নিচে গেল কারণ মাধ্যাকর্ষণকে টানলো বলে। একজন এটাও বলতে পারে যে বলটা নিচে গেল এই কারণেই যে ওর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কমে গিয়ে যেখানে গ্রাউন্ড সেখানে গিয়ে ওটা দাঁড়িয়ে গেল। এগুলোকে আমরা বলি স্টেবল কন্ডিশন, যেখানে স্থিতিশক্তিটা সবচেয়ে কম হয়। এটা আমাদের একটা বিশ্বাস যে নেচারে স্টেবল কন্ডিশন হচ্ছে যেখানে এনার্জিটা মিনিমাম, সেই মিনিমাম এনার্জিতে গিয়ে ও স্টেবল হয়ে বসে থাকে। তুমি যদি তাকে বাইরে থেকে ধাক্কা টাক্কা দাও, তখন আবার লাফ দিয়ে ওখান থেকে ওঠে। এটাই কিন্তু তুমি দেখো চারপাশে সব জায়গায়। আমরা বলি যে কোনো সিস্টেম এরকম হতে পারে না যার লোয়ার বা মিনিমাম এনার্জিটা নেই, অর্থাৎ ওটা মাইনাস ইনফিনিটি, এনার্জি নেমেই যাবে, তার মানে সিস্টেমটা কোনো স্টেবিলিটি নেই। তুমি যদি এটা বিশ্বাস করো যে সব সিস্টেম তার মিনিমাম এনার্জিতে গিয়ে চুপ করে বসে থাকতে চায়, একটা পেন্ডুলামকে তুমি যখন এরকম করে দাও, আস্তে আস্তে দুলতে সে সেন্টারে হিসেবে দাঁড়িয়ে যায়, কেন? ওটাই তার মিনিমাম এনার্জি। ঠিক একইভাবে সবকিছু তার মিনিমাম এনার্জিতে যেতে চায়। কিন্তু তুমি যদি ধরে নাও যে না, আমি একটা সিস্টেম ভাবতে পারি মিনিমাম এনার্জি নেই, সে একবারে বনমন করে নিচে পড়ছে, তার কোনো স্টেবিলিটি হয় না,
এইগুলোকে বলা হয় এনার্জি কন্ডিশন ভায়োলেশন। তুমি তার মিনিমাম এনার্জিকে ভায়োলেট করে দিচ্ছ। এইসব সিচুয়েশনে দেখা যায় যে ওই ধরনের সলিউশন গুলোকে পাওয়া যায়, যেগুলোতে তোমার এই তুমি টাইম ট্রাভেল ব্যাক করছো। অ্যাজ এ রেজাল্ট এটা একটা তখন বিশ্বাস ছিল যে এনার্জি কন্ডিশন ভায়োলেশনটা তো এমনিতেই সম্ভব না, ওটা খুব মানে আনডিজায়ারেবল সিচুয়েশন, নেচারের কোনো স্টেবল মিনিমাম নেই। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখতে পাই যে এরকম সিচুয়েশন হতে পারে, এবং হতে পারে বলে আমাদের কাছে আমরা কখনো এখনো বলি না যে টাইম ট্রাভেল রুল আউট। আমরা বলার চেষ্টা করি যে টাইম ট্রাভেলটা খুব অস্বস্তিকর, এটা কিন্তু ঘটনা। পার্টিকুলারলি বলি টাইম ট্রাভেল অন্যগুলো অস্বস্তিকর না, অতীতে ফিরে যাওয়াটা খুব অস্বস্তিকর। টাইম ট্রাভেল করে তুমি ভবিষ্যতে যে যাচ্ছিলে সেটার রেটটাকে পাল্টে দিয়ে তুমি একটা একজনের টাইম স্লো যাচ্ছে, একজনের টাইম আসতে যাচ্ছে, এই ট্রাভেলটা কোনো অসুবিধা নেই, এই ট্রাভেল হয়ও। কিন্তু টাইম ট্রাভেল করে কি আমরা পাস্টে যেতে পারি? আমি এই প্রশ্নটাতে আসছি। এই প্রশ্নটাতে আমাদের পারি। আমরা কতগুলো সলিউশন পেয়েছি। কসমিক স্ট্রিং বলে একটা সলিউশন আছে, একই রকম। একটা ব্ল্যাক হোল খুব জোরে স্পিনিং করলে সেখানে এরকম ধরনের জিনিস হয়। কিন্তু এই সলিউশন গুলোতে কতগুলো আনডিজারেবল ঘটনা ঘটলেই সলিউশন গুলো পাওয়া যায়, যেগুলো আমি বললাম তোমাকে, এনার্জি কন্ডিশন ভায়োলেশন সেই ক্ষেত্রে সেইগুলো সামহাও কোয়ান্টাম মেকানিক্সে পারমিসেবল। তাই আমাদের এখন একটা প্রশ্ন, কোয়ান্টাম মেকানিক্স এবং গ্র্যাভিটেশন যেখানে একত্রিত হচ্ছে, স্পেস টাইমের এই বেঁকে যাওয়ার ফলে যে টাইম ট্রাভেল পসিবল ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন, সেখানে যদি কোয়ান্টাম মেকানিক্সের আমদানি করা হয় এবং সত্যি এরকম একটা সলিউশন পাওয়া যায় যেখানে আমরা উল্টো দিকে যাবো, এটা কি হবে? প্রশ্ন হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এবং গ্র্যাভিটিকে প্রপারলি ইউনিফাই করাটা এখনো খুব ভালো হয়নি। স্ট্রিং থিওরি বলে একটা সাবজেক্ট এটা করার চেষ্টা করে অনেকটা, কিন্তু এখনো সেটা পুরোটা খুব সাকসেসফুল না। তাই এইসব প্রশ্নের উত্তরগুলো কিন্তু জানা নেই। কিন্তু যেটা আমার বক্তব্য যে এটা কিন্তু রুলড আউট নয়। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স যেটা, সেটা তো মেইনলি মানে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে কোয়ান্টাম পার্টিকেলকে হয়তো আমি বলছি যে পাঁচটি আমি নিয়ে যেতে পারি, কিন্তু মানে মানুষ বা কোনো বিগ অবজেক্ট যেগুলো ক্লাসিক্যাল অবজেক্ট, সেগুলো কি সেইভাবে হওয়াটা, বিশেষত যে ক্লাসিক্যাল অবজেক্ট গুলোর কোনো এনার্জি কন্ডিশন ভায়োলেশন হয় না বা কিচ্ছু হয় না, যে আলোর গতিবেগের চেয়ে জুড়ে যায় না। আলোর গতিবেগে জুড়ে যাওয়াটা তো তুমি জানো যে কয়েক বছর আগে অপেরা বলে একটা এক্সপেরিমেন্টে নিউট্রিনো আলোর চেয়ে জ্বলে যাচ্ছে বলে একটা নিয়ে হয়েছিল সারা পৃথিবীতে। টুল কালাম হয়েছিল। তার কারণটা কি জানো এত বেশি হই হবার কারণ হচ্ছে যে আলোর গতিবেগে জড়ে যাওয়ার কনসিকুয়েন্স খুব সাংঘাতিক। এটা জাস্ট ছোটখাটো ব্যাপার নয়, এর ফলে আমাদের বহুদিনের মানে কি বলবো তৈরি হওয়া জিনিসপত্র ভেঙে পড়তে পারে, যার মধ্যে এটা একটা এই কজালিটি। এবং তাই তারপরে পরবর্তীকালে দেখা গেছিল এক্সপেরিমেন্টটা মধ্যে ভুল ছিল। তুমি হয়তো জানো যে একটা খুব বিচ্ছিরি টেকনিক্যাল এরর ছিল। তো এখন যেটা আমরা জানি যে আলোর গতিবেগের চেয়ে জোরে কেউ যায় না, এবং আমাদের কোনো সমস্যা নেই যে ওদিক থেকে কজালিটি ভায়োলেশন হবে। আর এই ধরনের জিওমেট্রি দিয়ে টাইম ট্রাভেল করে পেছন দিকে যাওয়া, যেটাতেও এই কজালিটির প্রশ্নগুলো উঠে পড়ে, সেগুলোতে আমি তোমাকে এটা বলতে পারি যে সেগুলোতেও আমরা মানে জানি যে আমাদের ম্যাক্রোস্কোপিক যে অবজেক্টগুলো সেগুলোতে কোনো এনার্জি কন্ডিশন ভায়োলেশন হয় না, এবং সেই ধরনের অবজেক্ট দিয়ে তৈরি হওয়া জিওমেট্রিতে এটা হবে না, সম্ভব এটা হবে না। কিন্তু তুমি ভাবতে পারো, যেগুলো কেন লোকে ভাবে যে নেচারে ইউনিভার্সে এক্সোটিক ম্যাটার আছে, মানে এমন সমস্ত ম্যাটার আছে আকাশে, ধরো সেই ম্যাটার গুলো আমরা যে দিয়ে তৈরি সেই ম্যাটার নয়। ধরো যাক তুমি মনে মনে ভাবো যে সেগুলো একটা অদ্ভুত টাইপের ম্যাটার, অন্যরকম জিনিস দিয়ে তৈরি। সেই ম্যাটার গুলো কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে তোমাকে, যেখানে যদি কেউ যায় এবং এরকম একটা ট্রাভেল করে, সেরকম একটা উল্টো দিকে ট্রাভেল করে চলে যেতে পারে। তো মানে এটা রুল আউট নয় যে এরকম এক্সোটিক ম্যাটার থাকতে পারে না। কেন থাকতে পারে না সেটা আমাদের থাকতে পারে না বলে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। বুঝতে পারছি আমি কি বলছি? কিন্তু এটা আমাদের এখন পর্যন্ত বিশ্বাস যে কিন্তু ইন্টারেস্টিং যে দেখো, এইটা ইন্টারেস্টিং যে আইনস্টাইন ইকুয়েশনের সলিউশনটা কিন্তু আছে, টাইম ট্রাভেলের সলিউশনটা আছে, এক্সিস্ট করে।
হ্যাঁ, মানে থিওরিটিক্যালি তো আমরা এতক্ষণে বুঝে গেছি যে টাইম ট্রাভেল থিওরিটিক্যালি অ্যাটলিস্ট পসিবল, ঠিক। অ্যাটলিস্ট ফিউচারের দিকে অথবা জীবনে স্পেস যেটা একটা আমরা অতীত কনসিস্টেন্ট সলিউশন অফ আইনস্টাইনস ইকুয়েশন, মানে ওটাকে রুল আউট করা সেটা হয়। এই যে টাইম ডাইলেশন হয় সেটা তো আমি যতদূর জানি যে জিপিএস সিস্টেম যেটা কাজ করে সেটা তো টাইম ডাইলেশনের একটা ইমপ্লিমেন্ট। সেটাতে কিন্তু এই পাস্টে যাওয়া ঠাওয়া নয়, সেটাতে যেটা হয় যে ওটা তো খুব হাই স্পিডে ঘুরে। দেবাশিস ভাই প্রশ্ন করেছে যে কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে কিনা, তো সেখানে জিপিএস একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। যে জিপিএস এ কি হয়, যে স্যাটেলাইট গুলো সেগুলো প্রচন্ড গতিতে ঘোরে, তার জন্য একটা টাইম ডিফারেন্স হয়, যেটা কিন্তু একটা পরিষ্কার টাইম ট্রাভেল। ওখানে টাইম ট্রাভেলটা অন্যভাবে হচ্ছে, আমাদের পৃথিবীর ওপর যা হচ্ছে তার চেয়ে। আর আরেকটা জিনিস যে কোনো জিনিস যদি পৃথিবীর সারফেসের কাছে হয় সেখানে তো গ্র্যাভিটি অনেক বেশি, স্পেস টাইম কার্ভেচার বেশি। তুমি ধরো ওটাকে অনেক উঁচুতে একটা পাহাড়ের উপর তুলে নিয়ে গেলে, সেখানে কিন্তু মানে সত্যি কথা বলতে তোমাকে এটা পাহাড়ের উপরে ঘড়ি আর পৃথিবীর কাছে একটা ঘড়ি আলাদা চলে, তার কারণ জিওমেট্রিটা কার্ভেচারটা আলাদা, আমি যেটা বললাম। কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্সটা খুব কম, খুবই কম। কিন্তু এটা বলা যায় যে পাহাড়ের উপরে থাকে সে বয়সে কম বাড়বে রেসপেক্ট টু যে পাহাড়ের নিচে থাকে। কিন্তু সেটা যদি আমি যে বেশি পৃথিবী না হয়ে, পৃথিবীর ভর না হয়ে যদি এটা 10টা সূর্যের ভর হতো, তাহলে এটা সত্যি সাংঘাতিক হতো, এটা কিন্তু ডিফারেন্সটা কম হতো না। এখন পৃথিবীর ভরটা এতই কম যে তার ফলে তার কার্ভেচারটা এতই কম যে এটা খুব একটা হয় না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে জিপিএস এর যে লেভেল অফ প্রিসিশন দরকার, যে প্রশ্নটা করেছে আমি তাকে বলি যে প্রিসিশন দরকার, তাতে কিন্তু ওই অল্টিটিউডে তো কার্ভেচারটা অনেক কমে গেছে, পৃথিবীর সার্ফেস থেকে তো অনেক উপরে উঠে গেছে। তাই পৃথিবীর ক্লকের সঙ্গে যখন আমাকে সিঙ্ক্রোনাইজ করতে হচ্ছে ওটাকে, কারণ আমি তো আমার ঘড়ির সঙ্গে সিঙ্ক্রোনাইজ না করলে তার ইনফরমেশন আর আমার ইনফরমেশন মিলবে না। সিঙ্ক্রোনাইজ করতে গেলে দুটো এফেক্ট নিতে হয়, তার মোশনটা, তার স্পিডটাকে নিতে হয়, আর তার জিওমেট্রিটা ওখানে যে অনেক বেশি ফ্ল্যাট সেটাকে নিতে হয়। নিয়ে দেখা যায় দুটোকে অ্যাড করে একটা স্লাইট মাইক্রো সেকেন্ড ডিফারেন্স তৈরি হয়। এটা কিন্তু চোখের সামনে একটা টাইম ট্রাভেলার এক্সাম্পল, যেখানে ওর টাইমের ফ্লোটা আর আমার টাইমের ফ্লোটা আলাদা, এবং আমাকে সেটা প্র্যাকটিক্যালি অ্যাডজাস্ট করলেই আমি ওটাকে জিপিএস থেকে তোমায় কারেক্টলি বলতে পারবো। তার কারণ আমি যদি একবার ভুল করি তাহলে ওটা ক্রমশ তো ম্যাগনিফাইড হবে, করতে করতে তুমি যে লোকেশন গুলো বলবে সব ভুলভাল হতে থাকবে, কারণ টাইমের রেসপেক্টে তো টাইম এবং স্পেস দিয়ে তো লোকেশন গুলোকে বলে, ওইটাকে আলাদা আলাদা হতে শুরু করে। এটা একটা খুব জ্বলন্ত এক্সাম্পল জিপিএস। হ্যাঁ, শিওর। আরেকজন প্রশ্ন করেছে অরিন্দম প্রামাণিক, according to relativity time dilation may definitely take place, but what about the change in biological clock in twin paradox? Theoretically speaking, can there be any change in biological clock even if the time dilation takes place? হ্যাঁ, it is actually it is, কিন্তু মজার ব্যাপারটা কি জানো তো, এবার যদি তারা দুজনে ভাবে আমরা কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করলে ওকে কি করতে হবে, যে ওটা করেছিল তাকে আবার ডিসিলারেশন করে, সে তো অ্যাক্সেলারেট করে স্পিড বাড়িয়ে ঘুরছিল, করে তার একরকম হচ্ছিল, সে বলছিল এরকম হচ্ছে, এবার তাকে আবার ডিসিলারেশন করে ওই ফ্রেমে ফিরে আসতে হবে, ফিরে এসে আমার পৃথিবীর জায়গায় গিয়ে তার সঙ্গে দুজনকে কম্পেয়ার করতে হবে। যেই ওটা করবে ওটা আবার উল্টো দিকে রিভার্স করে কম্পেনসেটেড হয়ে যাবে। অর্থাৎ সোজা কথা, যে লোকটা সত্যি ওর রেসপেক্টে মুভ করে গেছে তার বায়োলজিক্যাল ক্লক আলাদা ভাবেই চলবে। এবার কেউ যদি বলে প্যারাডক্সটা কোথায়, প্যারাডক্সটা হচ্ছে এই যে যে চলে গেছে সে বলবে আমি তো যাইনি, অন্যজন চলে গেছে যে পৃথিবীতে, বুঝতে পারছো? এটা মোশনটা তো রিলেটিভ। তুমি যদি আমার রেসপেক্টে পজিটিভ এক্সারসাইজে যাও, তুমি তো এটা বলতে পারো যে আমি মোটেই যাচ্ছি না, তুমিও আমার উল্টো দিকে নেগেটিভ দিতে, তাহলে এই ঝগড়াটা কে সেটেল করবে, কে যাচ্ছে? এটা কিন্তু বুঝে নেওয়া দরকার যে টুইন প্যারাডক্সের মানেটা কি। মানেটা হচ্ছে যে ঝগড়াটা সেটেল করার দরকারই নেই, যে চলে গেছে আমি দেখছিলাম আমার রেসপেক্টও চলে গেছে, ওর বয়স কম বাড়ছে, আমি তো বলে দিলাম। সে মুশকিলটা হচ্ছে যে ও বলবে যে না আমারটা নয়, এবার আমরা কি করে চেক করবো? আমার দুজনকে একই ফ্রেমে ফিরে এসে তো কম্পেয়ার করতে হবে। এবার যে ডিসিলারেশনটা যেই আমি করব, আমি তো অ্যাক্সেলারেট করে স্পিড বাড়িয়েছিলাম, ডিসিলারেশন করবো যে তখন সঙ্গে সঙ্গে যে ওর যে স্লো হয়েছিল সেটা আবার ও ভীষণ ফাস্ট হয়ে ওটা আবার কম্পেনসেটেড হয়ে যাবে। তাই ওইভাবে কিন্তু কোনো প্যারাডক্স নেই। আমি বলবো যে আমার রেসপেক্টে
ও মুভ করছে, তাই সত্যি ওর বায়োলজিক্যাল ক্লকটা স্লো যাচ্ছে আমার চেয়ে। দ্যাট ইজ এ ডিসিশন, এবং সেটা কিন্তু সত্যিই চলে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ও কিন্তু সত্যি এটা দেখবে, যতক্ষণ পর্যন্ত দুজনে ম্যাচ না করার চেষ্টা করছে কোনো প্রবলেম নেই। তো বলার চেষ্টা, হ্যাঁ মানে আমি এটাই ভাবছি, তার মানে থিওরি অফ রিলেটিভিটি যেটা বলছি যে আমাদের প্রত্যেকের পারসেপশন অ্যাবাউট স্পেস টাইম, মানে কোন একটা ঘটনা ঘটছে কিনা আমি একভাবে দেখছি আর একজন আরেকভাবে দেখছে, এবং আমি ভাবছি যে আমার সময়টা আমার মতন চলছে, আর একজন ভাবছে যে আমার সময়টা তার সাপেক্ষে অন্যরকম। একদমই তাই, এটাই তো রিলেটিভিটির মূল কথা। ইট ইজ এক্সাক্ট, রিলেটিভিটি শব্দটার মানেই তাই। লোকে এটা খুব ভালো, এক্স্যাক্টলি, আমি এটা এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তো ইউ হ্যাভ এক্স্যাক্টলি আন্ডারস্টুড এটাই রিলেটিভিটির মানেটা। লোকে ভাবে কি তাহলে তো রিলেটিভিটি বলতো না, বলতো যে একজন জোরে মুভ করলে একজন, এরকম নয়। কিন্তু এটা হচ্ছে যে রিলেটিভিটি মানে কি এর রিলেটিভ একজন দেখছে ওটা, এবং উল্টোটা মানে আবার ওর রিলেটিভ আছে একদমই তাই, একদম তাই। মানে কোনো কিছু আমি বলতে পারবো না ইউনিভার্সালি যে এই ঘটনাটা এই মুহূর্তে ঘটছে, এটা বলা না, এক্স্যাক্টলি, একদম তাই, একদম তাই। আমি একটা ফ্রেম থেকে পুরো সবকিছুকে ব্যাখ্যা করছি, এবং আমার ফ্রেমের এক্সপেরিয়েন্স আছে, আমি সেটা বলবো। কিন্তু আমি যদি এবার অন্য ফ্রেমে যাই তখন আমার এটা অন্যরকম ভাবে বলতে হবে। হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা আমি আরো কিছু প্রশ্ন নিয়েছিলাম, যেগুলো হচ্ছে হ্যাঁ ওয়ার্ম হোল তো আমরা মোটামুটি একটা আলোচনা করেছি, ওয়ার্ম হোলটা বলেছি, ব্ল্যাক হোলটাও বলেছি, এবং এই দুটোই আপনি যেটা বললেন যে মানে একটা টুল হতে পারে টাইম মেশিন বানানোর, মানে সেটা প্র্যাকটিক্যালি হয়তো নয় কিন্তু থিওরিটিক্যালি হয়তো সেটা হতে পারে। এরকম একটা ক্লোজ টাইমলাইন কার্ভ দিয়ে আমরা টাইম মেশিন তৈরি করতে পারি, অর্থাৎ টাইম অ্যাক্সিসটা যেন ঘুরে লুপ হয়ে গেছে। এগুলো সব এগুলো অঙ্ক করে এগুলো সব দেখানো যায়। হ্যাঁ কিন্তু এবার যেটা মানে মূল যেটা আমাদের সাধারণ মানুষ জানতে চায় যে এগুলো তো সব থিওরিটিক্যাল ব্যাপার, যে থিওরিটিক্যালি এগুলো সম্ভব হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি কোনোদিনও হবে যে মানে মানুষ একটা জায়গা থেকে মানে একটা টাইম থেকে আরেকটা টাইমে যেতে পারবে, তার সম্ভাবনা কতটা? মানে বিজ্ঞান একটা জিনিস বুঝতে পারছো, আমাদের সায়েন্সে আমাদের চিন্তা যে স্পিডে হয়ে, আমাদের এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্ট মানেই তো খুব হাই টেকনোলজির এক্সপেরিমেন্ট আজকাল, সে তার তো একটা লিমিটেশন থাকে। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি, ধরো তোমরা লার্জ হেড্রন কোলাইডারের কথা শুনেছো? দুটো প্রোটন বিম, যেখানে হিগস বোসন তৈরি হয়েছিল, দুটো প্রোটন বিম প্রায় 0.99999 স্পিড অফ লাইটে ঘুরছে। কিন্তু মানে সেটা তৈরি করা গেছে, মানে অতটা মানে তৈরি করার জন্য আমাদের 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়েছে। তার কারণ হচ্ছে যখন আমরা স্পিড বাড়তে বাড়তে একটা লেভেলে তুলে দিই, তখন ওটা প্রচুর এনার্জি রেডিয়েটও করতে থাকে। অতএব আমার যে এনার্জি আমি দিচ্ছি তার বিরাট অংশ আমার লস হয়ে যায়, আমার টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যায় ব্যাপারটা। অর্থাৎ প্রিন্সিপালি এটা সম্ভব যে বাড়তে 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 আমি অ্যাজ ক্লোজ টু অ্যাজ স্পিড অফ লাইট করলাম, কিন্তু যখন করব একটা সময়ের পরে টেকনোলজি ওয়াইজ ইট বিকামস এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। কিন্তু এটাও তোমরা জানো যে মাঝে মধ্যে আমাদের রেভলিউশন হয় টেকনোলজিতে, আচমকে এমন একটা নতুন কিছু টেকনোলজি বেরিয়ে আসে সায়েন্সকে ইউজ করেই, যেটাতে ওই জিনিসটা হঠাৎ করে সম্ভব হয়। তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি বলবো যে টাইম মেশিনের মতো একটা জিনিসকে টেস্ট করবার জন্য বর্তমান যে টেকনোলজি আমাদের হাতে আছে তাতে এটা আমি খুব অদূর ভবিষ্যতের চেয়ে সম্ভাবনা দেখছি না। কিন্তু হঠাৎ করে যদি কোনো ইনোভেটিভ জিনিস তৈরি হয়, যেটা দিয়ে আমরা ধরা যাক খুব হাই মাস বা হাই এনার্জি স্টারের কাছের সমস্ত জিওমেট্রি দেখতে পাচ্ছি, রোটেটিং স্টারের জিওমেট্রি দেখতে পাচ্ছি, আমি লোকালি আমার ল্যাবরেটরিতে ওটাকে সিমুলেট করতে পারছি ওরকম একটা ফেনোমেননকে, হ্যাঁ, তখন আমি বলার চেষ্টা করব যে এটা কি সম্ভব। আমি তোমাকে একটা এক্সাম্পল, যদিও এটা এই প্রসঙ্গে হয়তো এতটা সিরিয়াস নয়, বাট স্টিল তোমরা জানো যে ল্যাবরেটরিতে জলের মধ্যে অ্যাকাউস্টিক ব্ল্যাক হোল বলে একটা জিনিস তৈরির চেষ্টা চলছে। অর্থাৎ কেন আমি একটা ব্ল্যাক হোল তৈরি করছি যেটাতে ইনস্টেড অফ লাইট ওটা সাউন্ড ওয়েভকে গিলে নেয়, অ্যাকাউস্টিক ওয়েভ। এবং
এটাও দেখার চেষ্টা চলছে যে ঠিক যেরকম অরিজিনাল ব্ল্যাক হোলে হকিং হকিং রেডিয়েশনের কথা বলেছিলেন, যেটা দেখানোটা প্রায় সাংঘাতিক ডিফিকাল্ট, কারণ অ্যাকচুয়াল ব্ল্যাক হোলে আমি কি অ্যাকাউস্টিক ব্ল্যাক হোলে এরকম জিনিসের প্রেডিকশন করতে পারি যে ইট ইজ এমিটিং হকিং রেডিয়েশন অফ সাউন্ড ওয়েভ। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তোমাদের থেকে, যে মানুষের চিন্তা ভাবনার ব্রিলিয়ান্স এবং টেকনোলজিক্যাল ইনোভেশনের ব্রিলিয়ান্স, এটা আমাদের অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিতে পারে আমাদের পৃথিবীতে, যেটা আমরা আজকে বসে হয়তো ভাবছি না। আমার কাছে সায়েন্সে আমি বারে বারে দেখেছি যে এরকম ধরনের ঘটনা ঘটেছে, স্পেকটাকুলার একটা কিছু বেরিয়ে এসছে। তাই আমরা এখন জানি যে টাইম ট্রাভেল করতে গেলে বা ট্রাভেল বিহাইন্ড, পেছন দিকে যেতে গেলে কি করতে হবে থিওরিটিক্যালি, এবং সেগুলো খুব এক্সোটিক, এমন ম্যাটার তৈরি করতে হবে যার এনার্জি কন্ডিশন ভায়োলেশন। কিন্তু ধরে দেখ আমি ল্যাবরেটরিতে বসে এনার্জি কন্ডিশন ভায়োলেটিং একটা জিনিস তৈরি করলাম, সেটাকে টেকনোলজিক্যালি ইমপ্লিমেন্ট করলাম, একটা অদ্ভুত ঘটনা ঘটালাম, যেটা দিয়ে ছোট্ট একটা রিজিয়নে আমি লোকালি এটার একটা সিগন্যাল দেখতে পেলাম। প্রথম একটা ছোট্ট জিনিস দিয়েই কিন্তু দেখো বারে বারে সায়েন্সের যে রেভলিউশন গুলো হয়েছে, প্রথমে মনে হচ্ছে এটা অসম্ভব, তারপর তো সেটা ঘটেছে। সত্যি সেটা ঘটেছে। আমরা কি 40 বছর আগে, কি 30-40 বছর আগেও ভাবতে পারতাম আজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে ইনক্রেডিবল ট্রান্সমিশন আমাদের ইন্টারাকশন তৈরি করেছে, আজকে তো সত্যি আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ তো ডিটেক্ট করতে পেরেছি শেষ অব্দি নেচারে, যখন লাইগোতে গ্র্যাভিটেশনাল ওয়েভ বেরিয়েছে। অর্থাৎ এরকম ঘটনা তো ঘটেছে যেটা আমরা আগে কোনোদিন ভাবিনি। তাই আমি বলবো না এটা অসম্ভব, আমি বলবো যে এটা এক্ষুনি বুঝতে পারছি না যদি না কোনো মেজর টেকনোলজিক্যাল ইনোভেশন হয়। আমি একটা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ আমি একটা কথা বলি, এটা একটা ভালো প্রশ্ন, ভালো সব পাউলিস কোশ্চেন প্রিন্সিপাল বলে শুধু না, আমি তোমাকে একটা কথা বলি, বেশ আমরা অঙ্ক করে এটাও দেখানো গেছে, এই ধরনের পাস্টে চলে গিয়ে ক্লোজড কার্ভে চলে যাওয়া, এটাতে লোকেরা দেখিয়েছে যে একটা খুব সিরিয়াস প্রবলেম কিন্তু হবে, যে আমাদের যে থিওরিগুলো আমরা তৈরি করেছি, আমরা দেখাতে পারি যে সেই থিওরিগুলোর ভ্যালিডিটি কোয়েশ্চেন হয়ে যাবে অনেকগুলো, মানে অনেকগুলোতে কিন্তু এই যাওয়াটা নেই, এটা ধরে নিয়ে করা হয়েছে। অর্থাৎ তখন আমাদের হতে পারে যে আমাদের আবার নতুন করে থিওরিটিক্যাল রিফর্মুলেশন করতে হবে। আমরা এখন যেভাবে একটা ইনিশিয়াল কন্ডিশন থেকে ফিউচার এভলিউশন বলি, তোমরা জানো যেটা নিউটনস ল সলভ করি কিভাবে, t=0 তে আমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, পজিশন ভেলোসিটি, আমি সলভ করে বার করলাম এই টাইম এভলিউশন। কোয়ান্টাম মেকানিক্সে এখন এটা তাই। কিন্তু আমার যদি রিভার্স ফ্লো, মানে টাইমের পাস্টে যাওয়া, ক্লোজ টাইম লাইক কার্ভে ঘোরা বা অতীতে চলে যাওয়া বা কজালিটি ভায়োলেশন, এই ঘটনাগুলো যদি সত্যি ঘটে, তাহলে এরকম অনেকগুলো ল, কিন্তু শুধু পাউলিস কোশ্চেন প্রিন্সিপাল না, তোমার বেসিক যে কোয়ান্টাম মেকানিক্স বা নানান রকম ডায়নামিক্স মেকানিক্স যেগুলো আমরা তৈরি করেছি, সেইগুলো কোয়েশ্চেন হয়ে যাবে। এগুলোকে আমাদের নতুন করে ভাবতে হবে। এটা কিন্তু খুব সিরিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের এক্সিস্টিং বহু জিনিস উইল বি কোয়েশ্চেন দেন, মানে নতুন করে আমাদের ফিজিক্স বা বিজ্ঞানকে সাজাতে হবে, মানে নতুন করে বিল্ড আপ করতে হবে, যেখানে ওই জিনিসটাকে আমরা ওইটার সঙ্গে, মানে এবার কি আমাদের লগুলোতে না যেগুলো আছে সবগুলোতে টাইমটা ফিউচার দিকে ইভলভ করছে, আমাকে এবার ওইটাতে ওই জিনিসটাকে নিতে হবে। অর্থাৎ আমি তো গ্র্যাভিটি সেক্টরে দেখিয়েছি এটা, কিন্তু আমি তো পার্টিকেল ফিজিক্সে দেখাইনি। এটা বোঝার চেষ্টা করো, আমি তো যেটা বলছি পাউলিস ওই সমস্ত প্রিন্সিপাল এগুলো করিনি, আমি তো কোয়ান্টাম মেকানিক্সের দেখাইনি, আমাকে ওইখানে ফিরে গিয়ে আবার ওগুলোকে নতুন করে রিকনস্ট্রাক্ট করতে হবে যাতে কোনো ইনকনসিস্টেন্সি না আসে। একদম সেটাই। আচ্ছা, আর একটা এখানে যেটা কোয়ান্টাম মেকানিক্স এর প্রসঙ্গটা আসলো, আপনি আনলেন, এবং এখানে আরো কিছু যে প্যারাডক্স আছে, যেমন গ্র্যান্ড প্যারাডক্স আপনি বললেন, টুইন প্যারাডক্স, সেখানে যে একটা সলিউশন যেটা এক্সপ্লেনেশন দেওয়া হয় যে যদিও বা কেউ পাস্টে ট্রাভেল করে তাহলে হয়তো সেটা প্যারালাল ইউনিভার্স জাতীয় কিছু একটা ক্রিয়েট হয়ে যাবে, যে সেটা একটা ডিফারেন্ট ইউনিভার্স। বলি সেটা কেন বলে, তুমি যদি পাস্টে ট্রাভেল করে ওই ইউনিভার্সেই থাকো তাহলেই কিন্তু ওই সমস্যাটা হবে যে তোমার লগুলো ভায়োলেশন হবে। কিন্তু তুমি যদি পাস্টে ট্রাভেল করে অন্য ইউনিভার্সে চলে যাও তাহলে তো তোমার প্রবলেম নেই, কারণ সেই ইউনিভার্সে তো ডিফারেন্ট সেট অফ লস তুমি ডিফাইন করতে পারো।
তুই বুঝতে পেরেছো? তুমি ল গুলোকে এখন বাঁচিয়ে দেবে, তুমি বলবে তুমি পাস্টে ট্রাভেল করে তো এই ইউনিভার্সে থাকছোই না, তুমি তো অন্য ইউনিভার্সে চলে গেছো, তাহলে তোমার সেখানে অন্য সেট অফ লস। অর্থাৎ অনেকের বক্তব্য যে তুমি যদি পাস্টে ট্রাভেল করে যাও, করতে করতে ও তোমাকে জানো, এটা এটা আমি তোমাকে একটু অঙ্কন হলে বোঝাতে পারবো না, জানো তুমি জানো স্পেসের একটা, আমি তোমাকে বলি এই স্পেসটারই একটা অন্য লেয়ারে চলে যাচ্ছ, যে লেয়ারটা ইজ এ ডিফারেন্ট ইউনিভার্স। অর্থাৎ জানো তুমি মনে মনে ভাবো যে একটা ইউনিভার্স আছে এখানে, একটা ইউনিভার্স আছে এখানে, তুমি যেন ট্রাভেল করে একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে চলে যাচ্ছ, জাস্ট মুভ করে চলে যাচ্ছ তুমি ম্যাচটা গিয়ে। তাই এর যে ল, এর সবকিছু আর এর ল এর সবকিছু আলাদা, তাই তোমার কোনো প্রবলেম নেই, তুমি পাস্ট ট্রাভেল করে তো অন্য জায়গায় চলে গেছো। মানে আপনি বলছেন নতুন ইউনিভার্স যেখানে ফিজিক্সের ল গুলো ডিফারেন্টলি কাজ করবে, মানে তোমার কোনো সমস্যা নেই, ওই নতুন ইউনিভার্স গুলো কিন্তু একটা ভ্যালিড ইউনিভার্স, তারও তিনটে স্পেস আছে, তারও একটা টাইম আছে, সবই আছে, কিন্তু তুমি জানো এর থেকে ট্রাভেল করে ওই স্পেস টাইমে চলে গেছো। সেক্ষেত্রে তো আমার কজালিটিও ব্রেক করছে না, এখন আমি আমার এই ইউনিভার্সে আমার ঘটনাটা কজালিটি ব্রেক করছে না বলেই তোমার এই ল গুলো সব বেঁচে যাবে। এই হ্যাঁ, বুঝতে পেরেছো? এখানে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন না। বলো। নোট করেছিলাম সেটা হচ্ছে যে এখানে আর একটা প্রশ্ন, যেটা একবার স্টিফেন হকিংস বোধহয় একটা প্রশ্ন তুলেছিলেন, যে যদি ভবিষ্যতে সত্যি টাইম মেশিন বানানো হয়ে থাকে, ভবিষ্যতের লোকেরা যদি অলরেডি বানিয়ে থাকে, তাহলে তারা টাইম ট্রাভেল করে কেন আমাদের এই সময় আসছে না, মানে তাহলে তো আমাদের তাদের দেখা উচিত। সেটা কেন আসছে না সেটা ঠিক, মানে কিন্তু খুব ইন্টারেস্টিং, মজা মজা কথা বলতে হয়, এটা তার কোনো উত্তর নেই, কেউ জানে না। কারণ ইন প্রিন্সিপাল তারা হয়তো এসে বসে থাকতে পারতো, বা এটা হতে পারে যে তারা ট্রাভেল করে অন্য কোনো মানে একটা অন্য ইউনিভার্স থেকে আমাদের ইউনিভার্সে চলে আসতে পারতো, সব কিছু হতে পারতো। হ্যাঁ, মানে সেটা কেন আসেনি এটার উত্তর আমরা জানি না। তারা টাইম ট্রাভেল করতে চায়নি, এটাও হতে পারে, বা তারা ওই টেকনোলজিটা আবিষ্কার করতে পারেনি, সেটাও হতে পারে। মানে এভরিথিং ইজ পসিবল। তৈরি হবেই না মানে টাইম মেশিন, যার ফলে ফিউচার মেশিনটা তৈরি হওয়াটা ইম্পসিবল রুলড আউট হয়নি, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আই ক্যান হ্যাভ এ সিচুয়েশন যেখানে ওটা থাকতে পারে, কিন্তু it will put our existing laws in trouble. It will put some serious question like causality. মানে কতগুলো সিরিয়াস ঝামেলা হবে, কিন্তু ইকুয়েশন যেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা এনট্রপি অলওয়েজ ইনক্রিজ করে টাইমের সাথে, সেটাও তো ব্রেক করে যায় বোধহয়, মানে শুরু করবে। মাল্টিভার্সে যাও তাহলে সেই প্রবলেমটা হবে না, তুমি তো অন্য ইউনিভার্সে গিয়ে ল্যান্ড আপ করেছো, তোমার মানে হয় ইউনিভার্সাল প্রবলেম হবে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তখন আমাদের রিফর্মুলেট করতে হবে, তার ইন্টারপ্রিটেশনটা নতুন করতে হবে। দেখো এটাতে আমি না খুব অবাক হই না কেন, তোমার মনে হয় না যে ক্লাসিক্যাল মেকানিক্স তখন শেষ হয়ে গিয়ে কোয়ান্টাম মেকানিক্স এলো, তখন সত্যি আমরা পুরোটাকে নতুন করে রিথিঙ্ক করেছিলাম, কি আমরা পুরোটাকে নতুন ভাবে ইন্টারপ্রেট করেছিলাম, পুরো মেকানিক্সকে আমরা নতুন ভাবে ভেবেছিলাম। অতএব এটা তো সায়েন্সে ঘটেছে একবার, যে ডিটারমিনিস্টিক থেকে আমরা ইনডিটারমিনিস্টিক আনসার্টেন ওয়ার্ল্ডে এসেছি, এরকম ঘটনা তো ঘটেছে। That was a major revolution. Newtonian mechanics থেকে quantum mechanics is a major revolution. আমি এগুলো কোনোটাই রুল আউট করি না, দেখো সায়েন্স ইজ ওয়েটিং ফর ইনক্রেডিবল আমাদের সারপ্রাইজেস। একদম একদম, এটা তো আমারও মনে হয়। এবং কোয়ান্টাম মেকানিক্সে তো বোধহয় একটা ঘটনা, আমি অতটা জানি না, যেটুকু আমি শুনেছি মানে জেনেছি, যে কোয়ান্টাম ডিরেক্ট চয়েস এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেখানে দেখা হয়েছে যে ইলেকট্রন ক্যান সেন্ড ইনফরমেশন ব্যাক টু পাস্ট, এরকম কিছু কিছু সিচুয়েশন রাইজ। আবার অনেক প্রশ্ন আছে কি জানো, কোয়ান্টাম মেকানিক্সে সিঙ্গেল পার্টিকেল ইন্টারপ্রিটেশন কি হবে, মানে কোয়ান্টাম মেকানিক্সে তুমি প্রবাবিলিটি বলছো, তখন সিঙ্গেল পার্টিকেল ক্যান এক্সপেরিমেন্টের প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন কিভাবে হবে, জানো কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডেশন নিয়ে প্রচুর কাজ চলছে। অতএব এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে এই কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কোয়ান্টাম মেকানিক্সকে ঠিক মতো পার্সপেক্টিভে বোঝা। কোয়ান্টাম মেকানিক্স একদিকে স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন দিচ্ছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একটা ইলেকট্রন নিয়ে কাজ করছে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বলটা কোথায় আছে পুরোটার সঙ্গে? একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড বিলিয়ন অফ ইলেকট্রন,
এই জায়গাগুলো নিয়ে যখন সিঙ্গেল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করছে লোকে, এবং কোয়ান্টাম মেকানিক্স এ তুমি জানো বোধ হয় যে সুপারপজিশন প্রিন্সিপালের মতো ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এখন চেক করা হচ্ছে বা নতুন করে পুরোটা ভ্যালিড কিনা। অতএব এটাও অনেকে বলছে কোয়ান্টাম মেকানিক্স রিফর্মুলেশন করা দরকার। মানে সুপারপজিশনে তো ওটাও এখনো মানে ওটা নিয়ে মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তুমি যদি কাছে যেতে যেতে ব্ল্যাক হোলের প্রত্যেকটা পার্টিকেলের কাছে তো ব্ল্যাক হোলের মতো একটা হরাইজন আছে, তার ভেতর ঢুকে গেলে আনসার্টেনিটি প্রিন্সিপাল কি করে ভ্যালিড হবে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইজ ইকুয়াল টু এইচ ক্রস, এই ইকুয়েশনটাকে পাল্টে নতুন ইকুয়েশন লেখা হয়েছে, এটাকে বলা হয় জেনারেলাইজড আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার ডান দিকটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নয়, সেটা পাল্টে যাচ্ছে। যারা আমার স্টুডেন্টরা কাজ করছে জিইউপি নিয়ে জেনারেল আনসার্টেনিটি প্রিন্সিপাল, তাতে শর্ডিঞ্জার ইকুয়েশনটা বদলে যায়, বিকজ স্পেস টাইমের অত কাছে পয়েন্টে গেলে সেখানে গিয়ে গ্র্যাভিটি প্রত্যেকটা পার্টিকেলটা তো ব্ল্যাক হোলের মতো কাজ করছে, তার একটা হরাইজন আছে পাশে। হ্যাঁ, ওই পার্টিকেলটা হরাইজনের কাছাকাছি চলে গেলে, যেখানে গিয়ে তুমি ডি ব্রগলি ওয়েভলেন্থের কাছে চলে গেছো, তখন তুমি কি করে জানো যে তুমি গ্র্যাভিটিকে ইগনোর করতে পারবে? তখন তো গ্র্যাভিটি ইজ ইন অ্যাকশন। তুমি দূরে আছে দুটো স্মল পার্টিকেল, তুমি তোমার গ্র্যাভিটি নেগলিজেবল। যখন কোয়ান্টাম ডিস্টেন্সে চলে এসেছে তখন গ্র্যাভিটি নেগলিজেবল নয় কেবল। এইগুলো হচ্ছে খুব সিরিয়াস প্রবলেম, এগুলো আমরা প্রচুর কাজ চলছে। একজন জিজ্ঞাসা করছে সুদীপ্ত ভট্টাচার্য, দিস সামথিং লাইক ম্যাক্রো ফিজিক্স টু মাইক্রো দেন ন্যানো এন্ড দেন সো অন। ন্যানো দেখো খুব বড়, তুমি জানো তোমাকে ন্যানো তো 10⁻⁹। তুমি কি জানো যে লার্জ হেড্রন কোলাইডারে আমরা যে ডিস্টেন্সে গেছি সেটা কত? সেটা 10⁻⁹। ন্যানো আমাদের কাছে কিচ্ছু না, পার্টিকেল ফিজিক্স 10⁻⁹ এ ঢুকে গেছে, যেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্সটাকে দেখছি। ন্যানো তো খুবই বড় আমাদের কাছে, আমাদের যে ফিজিক্স করি তাতে ন্যানো বিরাট বড় জিনিস। মাইক্রো মানে আমরা এখন পার্টিকেল ফিজিক্সটা বুঝেছি আপ টু 10⁻⁹, আর যেখানে গিয়ে গ্র্যাভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেমটা হবে, যেটা আমি বলছিলাম এক্ষুনি, সেটা 10⁻33 সেন্টিমিটার, এটাকে প্লাঙ্ক লেন্থ বলে। ওই লেন্থে চলে গেলে দেখা যায় যে গ্র্যাভিটি ক্যানট বি ইগনোরড, তখন কোয়ান্টাম মেকানিক্সও ভ্যালিড হবে না, এই কোয়ান্টাম মেকানিক্স পাল্টা দেবে। তাই লোকে একদল লোক তারা কাজ করছে এই কোয়ান্টাম মেকানিক্সকে পাল্টা দেবে। মানে এটাই কি তাহলে ওই থিওরি অফ এভরিথিং যেটা বলছে, মানে ক্লাসিক্যাল তুমি জানো স্ট্রিং থিওরি একটা অ্যাপ্রোচ, লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি আর একটা অ্যাপ্রোচ, নানা দিক থেকে লোক এটা দেখছে। সো এক্স্যাক্টলি এই সবগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এগুলো এবং এগুলোর সঙ্গে সব জিনিসটা লিঙ্ক হয়ে আছে, জানো তো। মানে অনেকের বক্তব্য যে এই যে তুমি টাইম ট্রাভেল বলছো, ওই সব মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে টাইম ট্রাভেলটাকেও ওখানে গিয়ে বুঝতে হবে যে ওই লেভেলে গিয়ে ওটা কি হবে। কোয়ান্টাম গ্র্যাভিটি হ্যাজ, সো আমাদের কাছে তবে ব্রডলি ক্লাসিক্যাল মোটামুটি ভাবে আমরা ফিজিক্সটা এখন যতটা দেখেছি বুঝেছি, তাতে টাইম ট্রাভেল থিওরিটিক্যালি অ্যালাউড। অবজারভেশনালি করতে গেলে আমাদের সম্ভব না, কিন্তু অদ্ভুত অদ্ভুত ম্যাটার লাগবে, যে ম্যাটারটা একটু যদি পাস্টে যেতে হয়। মানে পাস্টে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু ফিউচারে যাওয়াটা মানে মানে অনেকটাই সহজ। জিপিএস তো অলরেডি মানে টাইম ট্রাভেল করছে হিসেব মতন। আচ্ছা, এবার আরেকটা যেটা প্রশ্ন আমার ছিল সেটা হচ্ছে যে আপনি অলরেডি উত্তর দিয়েছেন, কিন্তু আমি আরেকটু ডিপে গিয়ে জিজ্ঞাসা করছি, এরকম কি কোনো মানে কোনো অর্গানাইজেশন বা কোনো দেশ এরকম পরীক্ষা নিরীক্ষা করছে? জেনারেলি এগুলো খুবই হয়তো গোপন ব্যাপার হয়, সাধারণ লোকের কাছে জানানো হয় না, কিন্তু এরকম কি একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যখন বললাম যে আলোর চেয়ে জোরে কেউ আসতে পারে না, এটার মানে কিন্তু তুমি একটা জিনিস বুঝে গেছো যে যেহেতু ইনফাইনাইট স্পিডে আমাদের কাছে ইনফরমেশন আসে না, তাই আজকে বসে আমরা যখন দূরের তারাগুলোকে দেখি সেটা কিন্তু অনেকদিন আগে বেরোনো একটা আলো, যেটা আজকে দেখছি। তাই আমরা কিন্তু অলরেডি উই আর ট্রাভেলিং ব্যাক টু দ্য পাস্ট, এই অর্থে যে আমরা কিন্তু অনেকদিন আগের একটা ঘটনাকে এখন দেখছি। এটাও একটা টাইম ট্রাভেল, এটা মাথায় রেখে দিন। আমরা কিন্তু এটা কেন হয়েছে, কারণ আলো যদি ইনফিনিট স্পিডে আসতো তাহলে ওটা যখন হচ্ছে আমরা তখনই দেখতাম, কিন্তু সেটা আমরা দেখছি না। তো স্পেশাল রিলেটিভিটির আরেকটা মজার জিনিস হচ্ছে
যে পাস্টকে আমরা দেখতে পাচ্ছি এখন, এটা মানে আমরা পাস্টে চলে গেছি তা কিন্তু না, এই ভুলটা করো না। এইটা একটা টাইম ট্রাভেল, কিন্তু এই টাইম ট্রাভেলটা হচ্ছে আমরা অতীতের জিনিসকে এখন দেখছি। মানে আমি ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু ইমেজের মধ্যে দেখছি অতীতে অনেক আগে ঘটে যাওয়া জিনিসটা, কিন্তু এটা নয় যে আমরা পাস্টে চলে গেছি। এটা গেল এক। তুমি যে কথাটা বলছো যে দেখো এই ধরনের রিসার্চ কোনো অর্গানাইজেশন বলে না, এই ধরনের রিসার্চের পসিবিলিটি নিয়ে সব জায়গায়, সমস্ত জায়গাতেই যারা ক্রিয়েট করার চেষ্টা করছে অনেকে ভাবে, চিন্তা ভাবনা করে, কিন্তু আমি তোমাকে এটাও বলি কারুর কাছে কিন্তু এখনো কোনো ক্লিয়ার টেকনোলজি জানা নেই যে এটা করছে। মানে এটা নয় যে আমরা জানি যে এইটা করলে আমি এটা পাবো। ছোট ছোট ভাবে তোমাকে যেটা বললাম যে অ্যাগনস্টিক ব্ল্যাক হোল নিয়ে যারা কাজ করছে, হ্যাঁ, সেখানে গিয়ে যদি আমরা ওটাকে সাকসেসফুলি করতে পারি, তখন টেবিল টপ ব্ল্যাক হোলে আমরা কিরকম জিনিস দেখতে পারি কিনা, এই ধরনের ছোট ছোট এফার্ট হয়তো হয়, কিন্তু খুব কংক্রিট ভাবে কিছু লোক বসে লুকিয়ে লুকিয়ে টাইম ট্রাভেল করছে না, আমি এরকম জিনিস আমার অন্তত জানি, আমি জানি এরকম কথা হচ্ছে। মানে এটা তো কোনো নিউক্লিয়ার ওয়ার নয় যে কেউ কোনো আপত্তি করবে এটা নিয়ে করবে। আচ্ছা, আমি আর একটা জিনিস এখানে, এটা পুরোপুরি বিজ্ঞানের নয়, কিন্তু আমি পড়েছিলাম বলে আমি জাস্ট তুলছি, মানে একটা ঘটনা শুনেছিলাম, যেটাকে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বলে, এটা কনস্পিরেসি থিওরি, যে ইউএস নেভির একটা জাহাজ ছিল, যে জাহাজটাকে ওরা খানিকটা সময়ের জন্য অদৃশ্য করে দিয়েছিল। আমি এটা শুনেছিলাম, মানে একটা ইন্টারনেটে পড়েছিলাম। তো সেখানে বলে ওরা আইদার টাইম ট্রাভেল করেছিল বা টেলিপোর্ট করেছিল বা কিছু একটা, মানে এরকম প্রচুর কনস্পিরেসি থিওরি পাওয়া যায়। আমি তোমাকে কথা বলি, দেখো সায়েন্সের কোনো মেজর ডিসকভারি এই ধরনের বটেই, এগুলো না তুমি তো খানিকটা দেখেছো, যখন হিগস বোসন ডিসকভার্ড হয়েছে, যখন গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিসকভার্ড হয়েছে, তোমার কি মনে হয় এরকম লুকিয়ে লুকিয়ে লোক কিছু জিনিস করছে? হ্যাঁ, কিছু লোক লুকিয়ে লুকিয়ে কিছু ফিজিক্স বলছে, এরকম ভাবে হয় না। সায়েন্টিফিক কমিউনিটি একটা সাংঘাতিক পাওয়ারফুল কমিউনিটি। হ্যাঁ, এখানে এরকম লুকিয়ে চুরিয়ে, এটা তো একটা নিউক্লিয়ার বোম বানাচ্ছে তা নয়, এটা এই ধরনের জিনিসে এই ওইগুলো মোর গল্প। আমি বলছি লোকেরা প্রচুর গল্প, ইন্টারনেটের ডেঞ্জারটা হচ্ছে, ইন্টারনেট খুব ভালো জিনিস, কিন্তু ইন্টারনেটের ডেঞ্জারটা হচ্ছে প্রচুর যে যা পারে লিখে, যা নিজের মনে খেয়াল মিশিয়ে যা খুশি লেখে, এবং তার মধ্যে কোনটা সত্যি কোনটা নেই। সত্যি যদি সিরিয়াস কিছু হতো তাহলে তুমি দেখতে যে আজকে হার্ভার্ড, প্রিন্সটন, এমআইটি কিছু বড় বড় জায়গাগুলো সেটা নিয়ে কথা বলতো। তুমি যখনই দেখবে যে তারা কিছু বলছেই না, তারা বলবে যে এগুলো সিরিয়াস কিছু না। দেখো বড় বড় সাইন্টিফিক কমিউনিটি যেখানে যেখানে এত বড় বড় সায়েন্টিস্ট যারা এরকম, তারা চুপ করে থাকবে একটা কোনো সিরিয়াস জিনিস, এটা কখনো হয় না। ইট নেভার হ্যাপেন। সায়েন্টিফিক কমিউনিটি খুব ওয়েল কানেক্টেড। ওইগুলো সমস্ত কিছু লোক, তুমি তো জানো বাজারটা তো সেন্সেশনালিজম ক্রিয়েট করার জায়গা, যে যা পারে সেটা তো ইউএফও নিয়ে বা এলিয়েন্স নিয়ে প্রচুর এরকম ইন্ডিয়াগুলোতে খুব আনরিলায়েবল তো যা খুশি রিপোর্টও করে। অতএব আমাদের সায়েন্টিফিক জার্নালে রিপোর্টেড হচ্ছে সেসব জিনিসগুলো ছাড়া আমরা চট করে সিরিয়াসলি নিই না। একদম। আমরা মোটামুটি মোটামুটি শেষের দিকে এসে গেছি আমাদের অনুষ্ঠানের। একজন সুদীপ্ত ভট্টাচার্য লিখছে যে আই এক্সপেক্ট অ্যানাদার সেশন অন স্ট্রিং থিওরি। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা অ্যারেঞ্জ করো, আমাকে একটু জানিও স্ট্রিং থিওরির উপরে। আমি শুধু স্পেসিফিক্যালি সাবজেক্টটা কি এবং তারা এক্স্যাক্টলি কতদূর পৌঁছেছে, কতদূর কি করেছে, আমি যতটা সহজভাবে পারবো বলাচ্ছি। শিওর, একদম। আমার লাস্ট একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে এটা মজারই প্রশ্ন, সেটা হচ্ছে যদি সত্যি কোনোদিন আপনি টাইম ট্রাভেল করতে পারেন, আপনি কোন সময়টা যেতে চাইবেন? ভবিষ্যতের দিকে না অতীতে, বা গেলেও কোন 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 আমার আগ্রহ নেই, কারণ অতীতে গিয়ে আমি কি করবো অতীতটা তো জানাই আছে। নেই, মানে আমি আমি ওগুলোকে দূরে রাখতে চাই বলছি, মানে এমনি আপনি। আমি মজা করেই বলছি, ভবিষ্যৎটা আমার জানবার আগ্রহ আছে এই কারণেই যে পৃথিবীটা যেদিকে যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষের নিজেদেরই কোনটা ভালো খারাপ বোধ বুদ্ধির এত অভাব ঘটছে, আমি বলে আমার মনে হচ্ছে চারপাশে, মানে যেভাবে তুমি ন্যাচারাল রিসোর্স ডিস্ট্রাকশন হচ্ছে, যেভাবে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, হ্যাঁ, আজকে পৃথিবী কি বলো, একটা ছোট্ট প্ল্যানেট, এত বড় ইউনিভার্সে কি তার অস্তিত্ব, সেখানে তার মধ্যে এত জীবজন্তু, তার মধ্যে মানুষ বলে একটি স্পিসিস যে কাণ্ড করে বেড়াচ্ছে সারা প্ল্যানেটটা জুড়ে, এই প্ল্যানেটের ভবিষ্যৎ কি এটা আমার জানবার খুব আগ্রহ আছে। মানে ডাউন দা লাইফ বছর বাদে আমার একটা ভয় হয় যে সমস্ত ডিস্ট্রাকশন না হয়, মানে যেদিকে যাচ্ছে, আনলেস লোকে একটা রেস্ট্রেইন আনে। তুমি ভেবে দেখো যা করে বেড়াচ্ছে মানুষ সবকিছুর নামে, এবং টেকনোলজির যা মিসইউজ হচ্ছে এবং যে পরিমাণ মিসইউজ হচ্ছে,
আমার খুব ভয় হয় যে লোকে কি করে বসবে, কার হাতে কি পড়বে, এবং তারপরে এইটুকু একটা প্ল্যানেট, দেখো ইউনিভার্সে আজকে আছে কাল নেই একটা প্ল্যানেট, পৃথিবীর কি অস্তিত্ব এত বড় ইউনিভার্স। আবার ফিউচারটা সত্যি দেখবার আগ্রহ আছে। আমি তো অতদিন এমনি নর্মাল ভাবে কত বছর এগিয়ে যেতে চান, মানে 100 বছর 200 বছর? মেবি মেবি 500 ইয়ার্স। 100-200 বছর কিছু নাও হতে পারে, একটা ব্যালেন্সিং চলে মেবি। দেখো আজকে যীশু খ্রিস্ট হয়েছে 2000 বছর হয়ে গেছে, তো অর্থাৎ মানুষের সভ্যতার যে ইভলিউশন, আর আমাদের সিন্ধু সভ্যতা 5000 বছর, অর্থাৎ সেই তুলনায় 500-1000 বছর খুব বেশি কিছু না। কিন্তু মানুষ যে গতিতে চলেছে, হ্যাঁ 100 বছর হলে আমি খুবই খুশি হবো, দেখতে পাবো যে কি হচ্ছে। কিন্তু আমার ভয় হয় যে লোকে, তাও আবার এটা আশাও আছে যে লোকে হয়তো কোন একটা জায়গায় বুঝে রেস্ট্রেইন করে, রেস্ট্রিক্ট করে। কিন্তু সায়েন্স এবং টেকনোলজির মারাত্মক মিসইউজ কিন্তু তুমি চোখের সামনে দেখতে পাবে। সেটা তো হচ্ছে। এবং যে জিনিসটা এত ভালো, যে জিনিসটা এত মূল্যবান, সেই জিনিসটাকে আমি অস্ত্রের মতো ব্যবহার করে যাচ্ছি চারপাশে। তাই এবং মানুষের কনজিউমারিজম, মানুষের গ্রিড, মানুষের লোভ, মানুষের মানে তবে এটার যে কি হতে যাচ্ছে এই প্ল্যানেটটা, এটা তো আমার ভয় লাগে। তখন মানে যদি 5000 বছর পরে গিয়ে দেখেন যে প্ল্যানেটে কেউ নেই, মানে সব শেষ, সেটাও খুব মানে ভালো লাগবে না। আমি তো আমার তো ভয় হয়, আমি তো ভালো লাগা খারাপ লাগার জন্য না, আমার একটা কিউরিওসিটি আছে যে এই সভ্যতার এই এভলিউশনে পরিণতিটা কি। আনলেস আমি দেখি যে কোন একটা সময় কোন একটা জেনারেশন পুরোটা ঘুরে দাঁড়ালো, তারা পুরোটাকে অন্যভাবে ভাবলো, এভাবেই তো এগিয়েছে জিনিসটা, সেই জিনিসটা করবে কিনা। আমি একটু সোশিওলজিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। ঠিক আছে স্যার, আমার মনে হয় সবার যখন আলোচনা করবে আমি সার্টেনলি এসে কথা বলবো। ঠিক আছে, অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই কথা বলবো। ঠিক আছে দেবপ্রিয়, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন।